সকল নিয়ম পালন করে শ্রেয়াকে আনা হলো ফারাজের ঘরে। আজ থেকে এটা শুধু ফারাজের নয়, শ্রেয়ার নিজেরও ঘর। অর্পা ও ওহি মিলে নিয়ে আসলো শ্রেয়াকে, সাথে মিমিও আছে। মিরাজ নিয়ে আসলো ফারাজকে। ফুল সজ্জায়িত বিছানা, চারপাশে থেকে রজনীগন্ধার ঘ্রাণ। পরিবেশটা দেখে কিছুটা লজ্জা পেল শ্রেয়া। পাশে ছোট বড় দুজন মানুষ, আবার মিরাজ আছে। দুজনকে এক জায়গায় দাঁড় করে মিরাজ মিটিমিটি হাসতে থাকে। ফারাজ ভ্রুকুটি করে বলে, ভ্যাবলার মতো হাসছিস কেন? আজ তোমার বাসর ভাই। তো বড় ভাইয়ের বাসরের ব্যবস্থা করতে যেয়ে নিজের বাসরের কথা মনে পড়ল, তাই। চোখ বড় বড় করলো অর্পা। এই ছেলের মুখে কোনো কথা আটকায় না। ফারাজ গলা খাকারি দিয়ে বলে, অসভ্য কোথাকার। মিরাজ পাত্তা দিল না। অর্পাকে নিয়ে বের হতে হতে বলে, বেস্ট অফ লাক ব্রো। ওহি মিমির হাত ধরে বের হবে, তখন শ্রেয়া বলে, ওকে নিয়ে যাচ্ছেন কেন? ওই আহাম্মকের মতো তাকিয়ে বলে, তাহলে ওকে কি করব? আমার কাছে থাকবে না মিমি আজকের রাতে? শ্রেয়া তাকালো ফারাজের দিকে, বিড়বিড় করে বলে, ভালো যখন বাসেই না, বাসর আর কি হবে? এর থেকে ভালো মিমি থাকুক আমার সাথে। এবার একটু জোরেই বলে, মিমির মা হয়ে এসেছি আমি, মিমি তো আমার সাথেই থাকবে। মিমি মুখে হাত দিয়ে ফোকলা দাঁতে হেসে বলে, বাচ্চারা বড় হলে আলাদা থাকে জানো না? তুমি তো এতটাও বড় না। অভ্যাস করেছি আমি, পাপা আর আমি একসাথে ঘুমাই না। আমার সাথে ঘুমাবে? আজ না, অন্যদিন। আজকে আর এসব নিয়ে কথা বাড়াতে হবে না, আসি আমরা। ওহি বলল, গুড নাইট মাম্মাম। মিমি বলল। মিমির মুখে মাম্মাম শুনে খুব খুশি হলো শ্রেয়া। ঠোঁট চড়া করে হেসে গুড নাইট জানালো। ওরা যেতেই দরজা লাগিয়ে দিল ফারাজ। শ্রেয়া আবার একটু নার্ভাস হয়ে পড়ল। বিছানা থেকে বালিশ নিয়ে সোফায় যেতে নিলে ফারাজ বলে ওঠে, আশেপাশে কি ক্যামেরা আছে? শ্রেয়া সাথে সাথে এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো। মুচকে হাসলো ফারাজ। সে প্রশ্ন করেছে আর শ্রেয়া কিনা ক্যামেরা খুঁজতে ব্যস্ত। ভালোভাবে খোঁজার পর বলে, কই ক্যামেরা? আমি প্রশ্ন করেছিলাম, খুঁজতে বলিনি। না, কোনো ক্যামেরা নেই। আমি কি বাংলা সিনেমার হিরোদের নাদান মতো দেখতে? না। আপনি কি নিজেকে বাংলা সিনেমার ন্যাকানায়িকা মনে করেন? কেন? এই যে বাসরে বাংলা সিনেমার মতো করে বালিশ নিয়ে অন্য জায়গায় যাচ্ছেন, যেন মনে হচ্ছে আমি আমার বিছানায় আপনাকে স্থান দিচ্ছি না। চোখ ছোট ছোট করে তাকালো শ্রেয়া। ফারাজ আবারও বলে, বাংলা সিনেমার আপডেট ভার্সন আমি আমার লাইফে আনবো না বলেই তো এতটা গ্যাপে বিয়ে করেছি। এখন দেখছি সেই লাইফটাই ব্যাক করছে। শ্রেয়া বালিশ রেখে দিল বিছানায়। কোনো কথা না বলে অন্যদিকে ফিরে বসে আছে। মুখ গোমরা হয়ে আছে। বাসরেও অপমান। এই লোকের ট্যারা কথা খালি শ্রেয়ার সাথে বলতে হয়। ফারাজ শ্রেয়াকে দেখে নিয়ে বলে, বাসরে নাকি স্বামীকে আগে সালাম করতে হয়, দেনা পাওনা মিটিয়ে নিতে হয়, এগুলো কি আমরা করব না? শ্রেয়া জিভায় কামড় দিল। পাশে থাকা ঘোমটা নিয়ে আবারও গেল ফারাজের কাছে। পা ধরে সালাম করতে নিবে ফারাজ থামিয়ে দিয়ে বলে, করতে হবে না সালাম, এমনিতেই হবে। তো বলুন কি চাই আপনার? কিছু না। বিয়ের প্রথম দিন বলে লজ্জা পেয়ে ঠিকই বলছেন কিছু চাই না। দুদিন যেতে না যেতেই তো আমার হাতে বস্তা বস্তা জিনিসের লিস্ট ধরিয়ে দিবেন। শ্রেয়া কটমট চোখে তাকালো ফারাজের দিকে। ফারাজ বলে, মিথ্যা কিছুই বলিনি। আপনারা মেয়েরা প্রথমে লজ্জা পেয়ে ছেলেদের ইমপ্রেস করেন, এরপর যেই লজ্জা নিবারণ হয় অমনি হাতে ধরিয়ে দেন বস্তা ভরা লিস্ট। নারী জাতি বোঝা বড় দায়। এই নারী না থাকলে আপনি পৃথিবীতে আসতেন না। পুরুষ না থাকলেও আমি পৃথিবীতে আসতে পারতাম না। আমাকে পয়দা করতে একটা নারী না পুরুষেরও অবদান আছে। আপনি তো দেখছি আরেক লাগামহীন। সত্যি কথা বলেছি বলে লাগামহীন? আপনি থাকুন, নারী পুরুষের অবদান নিয়ে আমি ঘুমাবো। আটকে রেখেছি আমি? ধুর। শ্রেয়া ঘুমাতে গেলে ফারাজ আলতো হেসে লাইট অফ করে দেয়। শ্রেয়া চোখ বন্ধ করে নেয়। ফারাজ শুতে শুতে বলে, প্রথম রাত স্ত্রীর অনুমতি ছাড়া তাকে নিজের আয়ত্তে আনতে চায় না। তবে হ্যাঁ, রাতে ঠ্যাং চলে গেলে বুঝে নেবেন গভীর ঘুমেছিলাম, তাই চলে গেছে। বয়স হয়েছে তো, হাত পা কন্ট্রোলে থাকে না। আমি কিন্তু নিজ ইচ্ছে আপনার কাছে আমার ইজ্জতের দফা রফা করব না। চোখ মেলে বড় বড় করল শ্রেয়া। এই লোক আজ এমন করছে কেন? মাথায় কি গেল নাকি ভাবছে? আমাকে নিয়ে ভাবার জন্য সারা জীবন পড়ে আছি। এখন এসব ভাবতে থাকলে সারা রাত জাগা হয়ে যাবে। সকালে আপনার উপর দিয়ে চাপ যাবে। কাল আপনার অর্ডার আছে তো? ফারাজের কথা শুনে চোখ বন্ধ করে শ্রেয়া। ঘুমিয়ে যায় ধীরে ধীরে। মিমি শুয়ে আছে আর মিমির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ওহি। কিছু একটা ভেবে ওহি বলে, আচ্ছা নানু, তোমার কি তোমার মাম্মির কথা মনে পড়ে? মিমি তাকালো ওহির দিকে। মিমি এটা বুঝে অহনা হলো ওহির মা। ওহির মনেও কষ্ট আছে। অহনাকে হারানোর কষ্ট ওহি নিজেও পায়। মিমি বলে, একটু একটু মনে পড়ে। দেখা করবে তোমার মাম্মির সাথে? ঘাবড়ে গেল মিমি। খামচে ধরল ওহির হাত। ভীত কণ্ঠে বলে, আমাকে তো মারবে, আমি দেখা করব না। না নানু, এখন আর মারবে না তোমাকে। তুমি কাছে গেলে তোমাকে অনেক ভালোবাসবে তোমার মাম্মি। তুমি জানো? হ্যাঁ, তোমার মাম্মি অনেক ভালো হয়েছে।
এখন আর পচা কাজ করে না, তোমাকে মিস করে, তোমার প্রিয় খাবার রান্না করতে চায়। তুমি যদি ভালোবেসে যাও তোমার মাম্মি খুব খুশি হবে। ঠোঁট প্রসারিত করে হাসল মিমি। বলে তাহলে আমি যাব, মামির সাথে দেখা করব। পাপাকে বলে কাল নিয়ে যেও। তোমার পাপাকে বলতে হবে না নানু, তোমার পাপা কষ্ট পাবে, তুমি শুধু দেখা করেই চলে আসবে। পাপাকে না বলে আমি কোথাও যাই না তো। আমি নিয়ে যাব আমার বান্ধবীর বাসায়, তাহলে যেতে দিবে। পাপাকে বলতে হবে না এই বিষয়ে কিছু, পাপাকে কষ্ট দেওয়ার দরকার নেই। তোমার মামাম আর পাপা এখন হাসি খুশি আছে তোমাকে, এখন এগুলো বলে কষ্ট দিবে তুমি? না, তাহলে ওদের না জানিয়েই চলো। আচ্ছা। মিমিকে কোলে জড়িয়ে মাথায় হাত বোলাতে লাগলো ওহি। কাল মা মেয়ে একসাথে হবে, পুরনো তিক্ত সম্পর্ক শেষ করে মধুর সম্পর্কে জড়াতে পারবে। ভোরের আলো ফোটার আগেই কোরআন তেলাওয়াত শুনে ঘুম থেকে উঠে পড়ল ফারাজ। পাশে তাকিয়ে দেখে শ্রেয়া কোরআন তেলাওয়াত করছে। ফারাজ খুশি হলো। শ্রেয়া পড়া শেষ করে জায়নামাজ ভাঁজ করে ফারাজের দিকে তাকালো। মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে ফিরল শ্রেয়া। ফারাজ আহম্মক হয়ে বলে, আমি আবার কি করলাম? সকালে এতবার ডাকা হলো, উঠলেন না কেন? নামাজের সময় তো শেষ হতে যাচ্ছে। কখন ডাকলেন? আমি ডাক দেইনি, কিন্তু আপনাকে কল করেছি। বউ পাশে থেকে কখনো এভাবে কল দেয়? আজ প্রথম দেখলাম। সূর্য চারিদিকে আলো ছড়াবার আগে নামাজ পড়ে নিন। ফারাজ চলে গেল অজু করতে। শ্রেয়া নেমে আসলো নিচে। রান্নাঘরে ঢুকে এক একটা জিনিস দেখতে থাকে। কিছুই চেনে না এই জায়গার। অর্পা হামি দিতে আসে। বলে, কি খুঁজছিস? চা বানাবো। কোন হাঁড়িতে চা বানায় তাই তো জানি না। আমি দিচ্ছি। এত সকালে না উঠলেও পারতিস। নামাজ পড়তে উঠেছি। আচ্ছা, বাসার সবাই কেমন চা খায়? মানে হালকা লিকা নাকি কড়া? এক একজন এক এক চা। শাশুড়ি গ্রিন টি, অতসী ব্ল্যাক কফি। তোর জামাই সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে চা। আমার জামাই বেশি করে চিনি আর দুধ দিয়ে চা। আমাদের শ্বশুর, আমি আর কাকিয়া আদা আর লেবু দিয়ে লাল চা। বাবা, এতগুলো চা তুই বানাস? আমি না, মেড আছে। তবে বাবার, আমার আর কাকিয়ার জন্য সবসময় নিজেই বানাই। উনি সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে চা খান। ট্যাবলেট কোথায়? অর্পা এক এক করে সব কিছু দেখিয়ে দিল। শ্রেয়া চা বানিয়ে ফ্লাক্সে রেখে দিল। অর্পার দিকে তাকিয়ে বলে, এটাতে বাবা, কাকিয়া আর তোর চা আছে। তোর জামাইয়ের পছন্দের চা তুই বানিয়ে দিস। আমি গেলাম ওপরে। ফারাজা নিজের জন্য চা নিয়ে উপরে গেল শ্রেয়া। ফারাজ নামাজ শেষ করেছে মাত্র। শ্রেয়া টি টেবিলের উপর ফারাজের জন্য আনা চা রেখে বেলকনিতে যায় নিজের চা নিয়ে। ফারাজ চায়ের কাপ নিয়ে বেলকনিতে আসলো। শ্রেয়ার পাশে দাঁড়িয়ে কোনো কথা না বলে চা উপভোগ করছে। শ্রেয়া আরও চোখে দেখছে ফারাজকে। ফারাজ সামনে তাকিয়ে আছে আর চায়ে চমক দিচ্ছে। এই মনোরম দৃশ্য আর আশেপাশে সকালের শীতল হাওয়া মন ছুঁয়ে নিচ্ছে শ্রেয়ার। শখের পুরুষের সাথে এভাবে সকালের চা উপভোগ করতে পেরে ভালো লাগছে শ্রেয়ার মনে। শ্রেয়া আর ফারাজ দুজনে রেডি হয়ে নিচে নামলো। শ্রেয়া আগে ওর পেস্ট্রি হাউসে যাবে, সাথে করে মিমিকেও নিতে চায়। কিন্তু ওহি বলে, আমি আজ আমার এক বান্ধবীর বাসায় যাব, মিমিকে নিয়ে যেতে চাই। আমার মিমিকে ওরা দেখতে চায়। ফারাজ সম্মতি দিল। ওহি একটু শান্তি পেল মনে মনে। তিহান প্রশ্ন করে, তোমার কোন বান্ধবীর কথা বলছো? তুমি চিনবে না, কিছুটা রুক্ষ কণ্ঠে বলল। জিনিয়া খোঁচা দিয়ে বলে, তোমার বান্ধবীও আছে? পড়ালেখা তো করনি, বান্ধবী পেলে কোথায়? এই বাড়ির ভাত কপালে লেখা না থাকলে পড়ালেখা করার সুযোগ পেতাম। যতটুকু করেছি তার মধ্যে বান্ধবী জুটিয়েছিলাম। ওই যে তিহানকে ইঙ্গিত করে বলেছে, এটা সবাই বুঝতে পারল। তিহান চৌধুরী না চাইলে ফারহান চৌধুরী বেশ কয়েকবার ওহিকে পড়াশোনা করার প্রস্তাব দেন, কিন্তু ওহি তখন স্বামী সংসার বুঝত। স্বাভাবিকভাবে যে শিক্ষাটা অর্জন করা হয় সেই শিক্ষায় চলে মানবজাতি। ওহির ক্ষেত্রেও তাই। পড়াশোনা না করে তুর্যকে বড় করলো। মিরাজ এসে টেবিলে বসতে বসতে বলে, তুর্য আসবে কাল। সোফায় বসে নখে নীল পলিশ দিচ্ছিল অতসী। স্বামী আসবে শুনে খুশিতে লাফিয়ে বলে, সত্যি? কিন্তু ও তো আমাকে কিছু বলেনি। হয়তো সারপ্রাইজ দিতে চায়। হাও কিউট। মনে মনে হেসে দিল ফারাজ। কাল সত্যি একটা সারপ্রাইজ আছে, তবে আনন্দের না বেদনার। স্নিগ্ধ সকালে ঘুম থেকে উঠে বাসার সামনের গাছগুলোতে পানি দিতে থাকে রিমলি। মিসেস জুই এলো সেখানে, রিমলির পাশে দাঁড়ালো। এই কয়েকদিনে ছেলের চলাফেরায় মিসেস জুই বুঝতে পেরেছেন তার ছেলে এই শ্যামবর্ণের কন্যাটির প্রেমে পড়েছে। রিমলিকে তারও ভালো লাগে। বিষয়টি যেহেতু ভালোবাসার, তাই দেরি করতে চায় না মিসেস জুই। ছেলে মেয়ে একে অপরকে চাইলে এভাবে এক ছাদের নিচে আলাদা রাখলে বিপদ আরও বেশি বেড়ে যায়। তাই তিনি রিমলির ব্যাপারে জানতে চান। রিমলির মতামত থাকলে বিয়ে নিয়ে কথা বলবে সৃষ্টি বেগমের সাথে। রিমলির পাশে এসে বলেন, টবগুলো শুকিয়ে গেছে, এখানে একটু বেশি পানি দেওয়া লাগবে। রিমলি টবে পানি দিতে থাকে। মিসেস জুই বলেন, জানো আমার ফুল কেন এত প্রিয়? মাথা নাড়িয়ে না বুঝিয়ে দিল রিমলি। মিসেস জুই বলেন, আমার বড় বোন জিনিয়া আর আমি জুই। আমার মা আমাদের মিল রেখে জ দিয়ে ফুলের নাম রাখে। নিজের নামের জন্যই আমার কাছে ফুল আরও বেশি প্রিয়। ছোটবেলা থেকে মনে হতো আমি নিজেই একটি ফুল।
সেই সোনালি দিনগুলোর কথা এখন শুধু স্মৃতির পাতায় আটকে আছে। আমাদের সবারই ছোটোবেলায় আবারও ফিরে যেতে ইচ্ছা করে, তাই না আন্টি? আমার তো খুব ইচ্ছা করে। বিশেষ করে দিন দিন চুল পাকতে শুরু করেছে যে মনে হয় এই তো সেই দিনই আমি স্কুল থেকে এসে মাকে জড়িয়েছিলাম। পুরনো দিনে ফেরত গেলে বাবা মাকে হয়তো আবারও ফিরে পাবো। আমিও আমার বাবাকে আবার ফিরে পাবো। ওই দিনটা আসলে আমি ওই দিন বাবাকে আর বের হতে দিব না। বাবা বের না হলে অ্যাক্সিডেন্ট হতো না। কথার মধ্যে কষ্টের ছাপ। মিসেস জুই মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, যার যাওয়ার সময় হয় তাকে আটকে রাখলেও সে থাকবে না। রিমনির চোখ বেয়ে পানি পড়তে থাকে। মিসেস জুই দেখছেন গাড়ির শব্দে পিছনে তাকালো দুজনে। শ্রেয়া আর ফারাজ এসেছে। রিমনি দৌড়ে জড়িয়ে ধরল বোনকে। সালাম দিল ফারাজকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভেতরে গিয়ে কিছুক্ষণ খুনসুটি করে শ্রেয়া দোকানে গেল। মিসেস জুই ফারাজের পাশে এসে বলেন, তোর সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলো। শিহাবকে নিয়ে। আমার মনে হয় শিহাব কাউকে ভালোবাসে। কাকে? তোর শালিকে। ফারাজ তাকালো মিসেস জুইয়ের দিকে। বলে, তোমার কি মেয়েটাকে পছন্দ? হ্যাঁ, তবে বয়স তুলনামূলক বেশ কম। তোমাদের জেনারেশনে তো এগুলো দেখতো না। স্টাডি করতে গেলে গ্রাজুয়েশন ছেলের বয়স বাড়বে, আর মেয়েরা তো 18 এর পর যে কোনো সময় বিয়ে করতে পারবে, যদি তাদের সম্মতি থাকে। এটাও ঠিক। শিহাব রাজি থাকলে তোমার আপত্তি করার কিছু দেখছি না। তবে মা হিসেবে তোমার মতামত অবশ্যই আছে। তুমি শ্রেয়ার সাথে কথা বলে দেখো। দোকানের কাজ সবাইকে বুঝিয়ে দিচ্ছে শ্রেয়া। কেক বানানো মাত্র শেষ হলো। আজ এখানে যারা আসবে তারা দুজন হলো নাবিহা আর মীর। এই 2 মাস হলো বৈবাহিক সম্পর্কে জড়িয়েছে। রোজ সকালে মর্নিং ওয়াকের সময় এখান দিয়ে যায়। নাবিহা কেক খেতে খুব ভালোবাসে। মীরের জন্য খায় না। নাবিহার বাচ্চা নষ্ট হওয়ার পর থেকে স্ট্রেস মার্ক আর মেদ বেড়েছে, যেটা মীরের চিন্তার কারণ। নাবিহাকে মেদ কমাতে এই 1 মাস ধরে অনেক দৌড়ের উপর রেখেছে। কাল হঠাৎ নাবিহা কেক খাওয়ার আবদার করেছিল। মীর প্রমিস করেছে আজ তাকে ইচ্ছা মতো কেক খাওয়াবে। শ্রেয়া সব ঠিক করে বসতেই দোকানে উপস্থিত হলো মীর ও নাবিহা। মীর এসে শুরু করে দিল ফ্ল্যাটিং করা। শ্রেয়া সামনে এসে একটু ঝুঁকে বলে, হ্যালো মিস বিউটিফুল লেডি, আপনার মতো দেখতে মিষ্টি এবং ভালো কেক দিবেন আমার হানিকে। শ্রেয়া হা হয়ে আছে। বউকে পাশে রেখে আরেকজনের বউ কীভাবে বলছে? নাবিহা মীরের মাথায় আলতা চাপড় মেরে বলে, যেখানে সেখানে ফ্ল্যাটিং? মিস বিউটিফুল লেডি, মাই হানি ফিল জেলাস, প্লিজ ডু ইট ফাস্ট। ওটা মিস না, মিসেস হবে মিস্টার মীর। পরিচিত কণ্ঠ পেয়ে পেছনে তাকালো মীর। ফারাজকে দেখিয়ে বলে, হে ব্রো, বলে হ্যান্ডশেক করে। মিস শ্রেয়ার দিকে তাকিয়ে বলে, তোমার মিস উফস মিসেস ইয়া। ওহো, এই জন্য তুমি আমার বিয়েতে আসতে পারোনি? নো, তখন আমি দেশে ছিলাম না। তো মিসেস নাভিয়া, আমার ভাইটার সাথে অ্যাডজাস্ট হতে সমস্যা হচ্ছে না? নাভিয়া মীরের পাশে এসে দাঁড়িয়ে বলে, ও আছে বলে আমি মুক্ত আকাশের পাখির মতো উঠতে পারি। ডানা মিলে সুখ পাখিদের দেখতে পাই। ভালোবাসার নতুন আবির্ভাব উপলব্ধি করি। বিয়ের আগে তো এমন ছিলে না ভাই। হানি আমার ব্যাপারে সব জেনেই আমার সাথে লীলা উদ্যানে পাড়ি জমিয়েছে। বলি নাবিয়ার হাত ধরে নেয় পরম আবেশে। ফারাজ আলতো হাসে। শ্রেয়া খুব সুন্দর ডিজাইন করা কেক এনে বলে, হ্যাপি 2nd মান্থ অ্যানিভার্সারি। নাভিয়া মীরের দিকে তাকিয়ে বলে, এই জন্য তুমি আমাকে কাল কেক খেতে দাওনি? ইয়েস, আমার হানির একটি দিন ছুটিতে দিব, তো সেটা পারফেক্টলি কাটাতে হবে না? কেক কেন, আজ তুমি তোমার আনহেলদি খাবার যা খুশি খাও। কাল থেকে আবারও ফুল ডায়েট। আমাদের বেবি প্ল্যান করতে হবে তো। শ্রেয়া নাভিয়ার দিকে তাকাচ্ছে। কত যত্নে আছে মেয়েটি। জীবনের 2টা বছর হেলায় পার করে আজ সুখের সাগরে পাড়ি জমিয়েছি। ফারাজ এসে শ্রেয়ার পাশে দাঁড়িয়ে বলে, হানি শব্দটা অ্যাভেলেবেল হলেও আমি মেয়েটার সাথে সম্পর্কিত নই, তাই আমি ওসব হানি জানু বলে ডাকতে পারবো না। একটু বাঙালি নামে রাখতে পারি কি? যেমন শ্রেয়াময়ী। বাঙালি বাঙালি ভাব প্রকাশ পায়। চলবে? মীর শীষ বাজিয়ে বলে, চলবে না ব্রো, দৌড়াবে। আসো, আমাদের কেক কাটতে হবে। মীর আর নাভিহা বিয়ের 2 মাস পূর্ণ হওয়ার কেক কেটে একে অপরকে খাইয়ে দিল। মীর শ্রেয়াকে বলে, সাউন্ড বক্স আছে? হ্যাঁ। আপনারা ড্যান্স করবেন নাকি এমনি শুনবেন? আমি এখন আমার হানির সাথে কাপল ড্যান্স করব, আর আপনারাও করবেন। শ্রেয়া তাকালো ফারাজের দিকে। ফারাজ বলে, বউর সাথে ড্যান্স করতে আমার আপত্তি নেই। চোখ বড় বড় হয়ে এলো শ্রেয়ার। তারপরও খুশি হলো মনে মনে। সাউন্ড বক্স সফট গান বাজানো হলো। মীর আর নাভিয়া নাচতে থাকে। অন্যদিকে ফারাজ আর শ্রেয়া। দোকানের মধ্যে ঢুকলো রিমলি। কোচিং শেষ করে মাত্র আসলো। টেস্ট পরীক্ষার সামনে। এখন কলেজে যায় না, দোকানে বসে বই নিয়ে পড়ে আর গল্প লিখে। সৃষ্টি বেগম এদিক ওদিক দেখে আর রিমলি টুকটাক সাহায্য করে। 2 জোড়া কাপড়ের ড্যান্স দেখে ঠোঁট প্রসারিত করে ছবি তুলতে থাকে রিমলি। শিহাব এসে দাঁড়ালো রিমলির পাশে। রিমলি প্রশ্ন করে, আজ কাজ নেই আপনার? টানা 1 মাস একটা সিরিয়াস কেস দেখেছি, এখন কিছুদিন ছুটি। কিছুদিন বললে ভুল, পরশু থেকেই জয়েন হব।
সামনে কাপলদের দেখে মনের আবেগেই শিহাব বলে, তোমার কি কাউকে ভালো লাগে রিমলি? ভ্রুকুটি করে রিমলি উত্তর দেয়, যেমন বিএফ। এখনও তো ইন্টার কমপ্লিট করলাম না, এত অল্প বয়সে বিএফ রাখলে মানায়? এর মানে কি অনার্স উঠলে তুমি প্রেম করবে? সবাই করে, আমি করলে সমস্যা কোথায়? শিহাবকে খেপাতে বলল, কার সাথে প্রেম করবে শুনি? যার সাথেই করি না কেন, আপনাকে কেন বলবো? মুচকি এসে বলল রিমলি, তোমার প্রেম আমি করাচ্ছি। এতটুকু মেয়ে সে কিনা প্রেম করতে চায়? এই একদম বয়স নিয়ে খোঁচা দিবেন না। এই এতটুকু মেয়ে কত বুইড়া থেকে জোয়ান মানুষের বিয়ে দিয়ে বাচ্চা পয়দা করেছে জানেন? কয়জনের? হাতের কর গুনল রিমলি, বলে, এক একটা গল্প অনুসারে প্রায় 20টা লোকের বিয়ে দিয়েছি। কথার আগামাথায় কিছুই বুঝল না শিহাব। বলে, মানে? কিছু না, কথা এড়াতে বলল। ভুলে কি ভুলভাল বকি আমি? এরা তো জানে না আমি লেখিকা। ধুর, মনে মনে বলল রিমলি। কাপল ড্যান্স শেষ হতেই মীর বলে, এখন আমাদের যেতে হবে, আমার কাজ আছে, অফিসে যাওয়ার সময় হয়ে এসেছে, আজ আসি ব্রো। ফারাজ জড়িয়ে ধরে মীরকে, শ্রেয়া এসে জড়িয়ে ধরে নাবিহাকে। একে অপরকে বিদায় দিল তারা। নাবিহার হাত ধরে বাইরে এলো মীর। গাড়িতে উঠে ড্রাইভ করে কিছুটা দূরে যেতে শ্রেয়া দেখল দোকানের সামনে একটা রিক্সা এসেছে। রিক্সা থেকে নামছে জিন্নাত আর পূর্ব। জিন্নাত হাত ধরে টানতে টানতে আনছে পূর্বকে। নাবিহা আর পূর্বের সম্পর্কে অবগত শ্রেয়া। ওদের বিচ্ছেদের নিউজ দেখেছে সে। মনে মনে ভাবছে, ভাগ্য তাদের আলাদা করলেও রেখেছে পাশাপাশি। দুই দেহ আলাদা হলেও আলাদা হতে পারেনি দুই মন। যেভাবেই হোক তাদের একসাথে দেখা না গেলেও দেখা যাবে তাদের সম্পর্কের গভীরতা। একদিকে নাভিয়া তার স্বামীর সাথে চলে যাচ্ছে গাড়ি করে, আরেকদিকে পূর্ব এলো আরেক মেয়ের জোড়াজড়িতে। জিন্নাত এসেই শ্রেয়ার সামনে দাঁড়িয়ে বলে, আমাকে স্ট্রবেরি কেক দিন, আর এই লোকটিকে তেতো চকলেট কেক। না, ওনাকে ভ্যানিলা একটু মিষ্টি বেশি সেই কেক দিন। রেমলি ওদের কাছে এসে বলে, জিন্নাত আপু তুমি? শ্রেয়া বলে ওঠে, তুই চিনিস? হ্যাঁ, আমার কলেজেই পড়ে, আমার সিনিয়র, কিন্তু খুব ফ্রেন্ডলি। আমিও স্ট্রবেরি কেক খাই। দাঁড়াও, নিয়ে আসছি আমি। পূর্ব পাশের টেবিলে বসতে যাবে, দেখলো একটি কেকের অর্ধেক অংশ কাটা, কিন্তু কেকের উপরে নাম দেখা যাচ্ছে, 2nd মান্থ অ্যানিভার্সারি মীর অ্যান্ড নাবিহা। চোখ চিকচিক করে উঠল পূর্বের, গলা শুকিয়ে এলো তার। আছে সম্পর্কের মূল্য বুঝলে সুখটা সেই পেত। শ্রেয়া ভ্যানিলা কেক এনে পূর্বের টেবিলের উপর রেখে বলে, সম্পর্ক ধরে রাখতে অধিক অর্থ নয়, অধিক সময়ের প্রয়োজন। অতঃপর ফারাজের দিকে তাকিয়ে বলে, ভালোবাসার জন্য মন থাকা লাগে, এটা যেমন ঠিক ভালোবাসা ধরে রাখার জন্য ভালোবাসার ব্যক্তিকে মন ভরে সময় দিতে হয়। সারাটা দিন না হোক, একটু সুখ দুঃখ আদান প্রদানের জন্য স্বল্প সময় হোক। হারিয়ে গেলে আফসোস করলেও কেউ ফিরে আসবে না, হারিয়ে যাওয়ার আগে ধরে রাখতে হবে। ফারাজ শ্রেয়ার কথাগুলো শুনে হেসে দিল। মনে মনে বলে, সে ভালোবাসার বহিঃপ্রকাশ আমি আপনার মুখ থেকে আগে শুনতে চাই শ্রেয়াময়ী। বেদনার বাণী দিয়ে নয়, মধুর মিশ্রণে যেদিন আপনি আপনার ভালোবাসা প্রকাশ করবেন, সেদিন আমিও আপনাকে আমার ভালোবাসার বহিঃপ্রকাশ দেখাবো। রিমলি কেক এনে জিন্নাতের হাতে দিল। সে নিজেও এক পিস খেতে শুরু করলো। শিহাব দেখছে তাকিয়ে তাকিয়ে। মনে মনে বলে, স্ট্রবেরি, তোমার এই স্ট্রবেরির প্রতি পাগলামির জন্যই নামটা তোমাকে দেওয়া হলো। মিমিকে নিয়ে মিসেস নাজমার বাসায় এলো ওহি। মিমি ওহির হাত ধরে বাড়ির ভিতরে ঢুকলো। চারপাশ দেখছে, তাদের বাসার মতোই এই বাড়িটি। ওহি জোরে ডাক দিল, অহনা, তোর মেয়ে এসেছে। রান্নাঘরে মিমির পছন্দের খাবার রান্না করতে থাকে অহনা। সকালে জানতে পারলেও মিমি কি খেতে ভালোবাসে, মাথায় কাপড় দিয়ে বাইরে এসে দাঁড়ালো অহনা। মেয়েকে দেখে ঠোঁট প্রসারিত করে 2 হাত মিলে কোল পেতে মিমিকে আহ্বান দিল। মিমি একবার অহনাকে দেখছি, আবার ওহিকে দেখছি। ওহির ইশারা পেতে অহনার কোলে দৌড়ে চলে যায় মিমি। অহনার কলিজায় শান্তি মেলে। ওহি চোখের পানি মুছতে থাকে। অহনা মিমির 2 গালে হাত রেখে বলে, আমাকে ভয় করছে কি? মিমি উত্তর দেয় না। অহনা মিমির 2 গালে চুমু দেয়। আপন মনে মিনির চোখ ভিজে আসে। অহনা চোখের পানি মুছে দিয়ে বলে, তোমার মাম্মি এখন আর তোমাকে বকবে না, অনেক ভালোবাসবে তোমাকে। সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে আমিও তোমাকে ভালোবাসবো। হেসে দিল অহনা। সুখের হাসি হাসতে থাকে। মিমিকে বলে, নানুর সাথে মাঝে মাঝে আমার কাছে আসবে তো মাম্মি? পাপা জানলে রাগ করবে তো? পাপাকে বলবে না, তুমি এসে একটু থেকেই আবার চলে যাবে। আচ্ছা তাহলে আসবো। মা মেয়ের আজ মিলন হলো। অহনা মন ভরে আদর করছে মিমিকে। মিমি তার মায়ের ভালোবাসা অবশেষে পেল। শুধু আফসোস, যখন মমতা স্নেহের আশায় মিমি হাত বাড়িয়েছিল, তখন মিমি শূন্যতা নিয়ে ফিরেছিল। এখন এতদিন পর মমতার হাত ফিরে পেল। লাঞ্চ করে অফিসে আসলো ফারাজ ও শ্রেয়া। আজকে অফিসে কাজ নেই। ফারাজের সাথে শ্রেয়ার বিয়ে হয়েছে সবাই জানে। এখন সবাই মিলে একসাথে কেক এনেছে ফারাজ ও শ্রেয়ার জন্য। একসাথে কেক কেটে সবাই এখন আনন্দ করছে। ফারাজ তার কেবিনে এসে বসেছে মাত্র। শ্রেয়া ফারাজের কেবিনে এসে 2টো ফাইল দেখাতে থাকে। ফারাজ ফাইল 2টো বন্ধ করে পাশে রেখে বলে, আজ কাজ করতে হবে না, কাল থেকে সবাই কাজ করতে শুরু করব।
আজকে সবাই আনন্দ করতে চায়, সুতরাং আনন্দ করুন। শ্রেয়া ভাবছে এখন একটু বাইরে যাবে, দেখতে চায় সূর্য কোন দিকে আছে। ফারাজকে বলে, ওকে। শ্রেয়া চলে যেতে নিলে ফারাজ পেছন থেকে বলে, একটা কথা ছিল। জি বলুন। রিমলির বিষয়ে। ভ্রুকুটি করে শ্রেয়া বলে, কি হয়েছে ওর? আসলে আমার খালাতো ভাই শিহাব ওকে পছন্দ করে। আমার খালামণি এই সম্পর্ককে সম্মান জানিয়েছে, বাকিটা আপনাদের হাতে। শ্রেয়া খুশি হলো, বলে আমাকে একটু কল করে বলি। শিওর। শ্রেয়া কল দিয়ে কথা বলল সৃষ্টি বেগমের সাথে। সৃষ্টি বেগম খুশিতে বলে ওঠেন, বাড়ির কাছে 2 মেয়ে থাকবে, আমি হীরের টুকরোদের পেয়ে না করব কেন? আমার তো বেশ ভালো লাগে শিহাবকে। তোর বোন কি বলে শুনি? ওর থেকে শুনি আমাকে জানিয়ে দিও। কথা শেষ করে শ্রেয়া তাকালো ফারাজের দিকে, বলে আম্মু রাজি, তবে রিমলি কী চায় এটাও তো দেখতে হবে। হ্যাঁ, ও পড়াশোনা করতে চাইলে ওকে ওই সুযোগ করতে দেওয়া উচিত। বিদ্যার চেয়ে মূল্যবান সম্পদ কিছুই না। এলো আমার বিদ্যাসাগর। আমার বোন বই পড়ুয়া না উপন্যাস পড়ুয়া? বিয়ের কথা শুনলে হয়তো লাফাতে লাফাতে নাচতে থাকবে এখন, বিড়বিড় করে বলে শ্রেয়া। ভ্রুকুটি করে ফারাজ বলে, কি বললেন? বলছিলাম দেখা যাক কি রেসপন্স আসে। ওদের কথার মাঝে এনে আসি কেবিনে। শেষে ফারাজের বললেন কথাটি এনের কর্ণপাত হয়। এসেই বলে, ওহো হ্যান্ডসাম। বউকে কেউ আপনি করে বলে? তুমি করে বলো। এত তাড়াতাড়ি? তো তুমি কি চাও? বিয়ের মতো এখন তুমি বলার জন্য আরও একটা বছর বিদেশে পাড়ি দিতে? হেসে দিল শ্রেয়া। ফারাজ চোখ ছোট ছোট করে দেখছে। শ্রেয়ার হাসিকে লজ্জাতে পরিণত করতে ফারাজ বলে, ফাইলগুলো নিয়ে যাও। আর এখন কাজ করতে হবে না, কাল তো বিয়ে করেছি, আজ না হয় এনজয় করলাম শ্রেয়াময়ী। অবাক হয়ে তাকালো শ্রেয়া। এনি মিটিমিটি হাসতে থাকে। শ্রেয়া লজ্জা মাখা মুখ নত করে আছে। এনি শ্রেয়াকে উদ্দেশ্য করে বলে, হ্যান্ডসামকে হারানো এতটা সহজ নয় শেহনাজ। চলে গেল শ্রেয়া। সবার সাথে গল্প করতে থাকে। সৃষ্টি বেগম এলেন রিমলির কাছে। রিমলিকে জানালেন শিহাবের কথা, সাথে রিমলির মতামত জানতে চান। রিমলি মুচকি হেসে বলে, তোমরা যা চাও তাই হবে। শিহাবকে তোর পছন্দ না? অপছন্দও না আম্মু। মেয়ের কথার মাঝে প্রকাশ পেল বিয়েতে সে রাজি। আর রাজি হবে না কেন? রিমলি তার মায়ের কাছে থাকতে পারবে, দোকান দেখতে পারবে, আবার নিজের মনের মানুষকে বিয়ে করে সংসারটাও করতে পারবে। এই সুযোগ তো আর বারবার আসবে না। শ্রেয়াকে কল করে জানিয়ে দিলেন সৃষ্টি বেগম। গাড়িতে উঠে ফারাজ ড্রাইভ করে, আর পাশে বসেছিল শ্রেয়া। ফারাজকে বলে, বোন অমত করেনি। অবাক হয়ে ফারাজ বলে, একবারও বলেনি যে পড়াশোনা করতে চাই? ও আবার চাইবে পড়াশোনা করতে? বিড়বিড় করে বলে, কি বললে? কিছু না। পড়াশোনা তো বিয়ের পরও করতে পারবে। শিহাব ছেলে হিসেবে তো ভালো। একসাথে এক বাসায় 1 বছর থেকেছি আমরা, খারাপ কিছু তো চোখে বাঁধেনি যে না বলে দিব। আর আমার বোনের কোনো আলাদা চয়েস নেই। ওকে। সন্ধ্যা হয়ে এসেছে। ওই এখন মিমিকে নিয়ে যেতে চায়। অহনার কাছে এসে বলে, তুইও চল ওই বাড়িতে। না মা, আমি যেতে চাই না ওই বাড়িতে। মিমি অহনার হাত ধরে বলে, কেন যেতে চাও না মাম্মি? তুমি আমার সাথে থাকবে। অহনা এবার মিসেস নাজমার কাছে এসে দাঁড়ালো। মিসেস নাজমা অহনার হাত ধরে নিলেন। আলতো হেসে অহনা বলে, একটা জিনিস লক্ষ্য করেছো মা? আমার আর আমার মেয়ের ভাগ্যটা কেমন যেন একই রকম। আমিও জন্ম থেকে মমতা পাইনি, আমার মেয়েটাও পায়নি। আমিও অল্প কিছুদিনের জন্য মায়ের ভালোবাসা পেয়েছি, আমার মেয়েটাও তার মায়ের ভালোবাসা অল্প দিনেই পেতে চলেছে। আবার আমরা মায়ের ভালোবাসা না পেলেও মাতৃত্বের স্বাদ দেওয়ার মতো আরেক মায়ের ভালোবাসা ঠিকই পাচ্ছি। আমি পাচ্ছি নাজমা আন্টির থেকে, আর মিমি পেল নতুন মায়ের থেকে। আমি যতই ওই বাড়িতে যাই, আমার মন তো এই মাকে চাইবে, আর মিমি তখন ওর নতুন মাকে বেশি চাইবে। জন্ম দিলেই হয় না, মায়ের ভালোবাসার অনুভূতি মনের মধ্যে আনতে হয়, যেটা মিমির মধ্যে অন্য কারোর জন্য এসেছে। এদিকে আমার মধ্যেও নাজমা আন্টির জন্য। আমি পারবো না নাজমা আন্টিকে ছেড়ে যেতে, আবার নাজমা আন্টিও পারবে না আমাকে ছেড়ে থাকতে। তেমনই মিমি পারবে না শ্রেয়াকে ছেড়ে থাকতে, আর শ্রেয়া পারবে না মিমিকে ছেড়ে থাকতে। অহনার কথার বিপরীতে কিছুই বলতে পারল না ওই। কথাগুলো ভুল বলেনি অহনা। অহনা বলে, তোমরা শুধু আমাকে একটু দেখা দিতে এসো মা, আমি তোমাদের এই ভালোবাসা পেতে চাই শুধু। ওহি এসে অহনাকে জড়িয়ে ধরে বলে, আসবো মা, এবার থেকে আমি আসবো তোর কাছে। অহনার মাথায় হাত বোলাতেই মাথা থেকে ওড়না পড়ে যায়। ওহি অবাক হয়ে বলে, এ কি, তুই টাক কেন? অহনা আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারল না, দৌড়ে ঘরে চলে গেল। মিসেস নাজমা সব কিছু খুলে বললেন। ওহি মুখে হাত দিয়ে কান্না করে দিল। মিমি নিজেও এখন কান্না করছে। ওই অহনার কাছে যেতে চাইলে মিসেস নাজমা বাধা দিয়ে বলেন, ওকে একটু আলাদা থাকতে দে, কাল আবার আসিস। আচ্ছা। অহনাকে এখন কিছু বললে ও আরও বেশি কান্না করে দেবে। এই অবস্থায় এত প্রেশার দেওয়া উচিত না। একা থাকলে মন খুলে কান্না করেও নিমিষেই থেমে যায়, কিন্তু পাশে কেউ থাকলে কান্নার পরিমাণ যেন বেরিয়ে যায়। মিমি আর ওহি বাড়িতে আসতেই ফারাজ বলে, কেমন ঘুরলে আজ সারাদিন? মিমি উত্তর দিচ্ছে না। ওহি বলে, অনেক মজা করেছি আজ আমরা। ফারাজ তাকিয়ে আছে মিমির দিকে। মিমির কোনো উত্তর নেই। ফারাজ এসে মিমির 2 বাহু ধরে ঝুঁকে বসে।
বলে, পাপাকে কখনো মিথ্যা বলেনি আমার মেয়েটা, আজও কি মিথ্যা কথা বলবে? মিমি চোখ তুলে তাকালো ফারাজের দিকে। ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে এনেছে শ্রেয়া। ফারাজের এমন কথা শুনে ট্রে সহ ওখানেই দাঁড়িয়ে আছে। মিমি একবার ওহির দিকে তাকাচ্ছে, আবার ফারাজের দিকে। ফারাজ কোনো উত্তর না পেয়ে বলে, পাপাকে মিমি কখন বেশি হার্ট করতে পারে জানো? মুখ খুলল মিমি, বলে, কখন? যখন মিমি তার পাপার থেকে সত্যিটা লুকিয়ে মিথ্যার আশ্রয় নেয়। মিমি ভয় পেল। ফারাজ বলে, আজ সারাদিন কার সাথে ছিলে মা? মিমি তাকালো ফারাজ আর পেছনে দাঁড়িয়ে থাকা শ্রেয়ার দিকে। ফারাজ বলে, পাপা কখনো তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করে না মা। তুমি যেটা চাও তোমার ভালোর জন্য আমি সেটা এনে দিই, আজও না করব না। তুমি শুধু একবার বলো কোথায় ছিলে তুমি? ওই আঁচল চেপে ধরল। মিমি বলে দেয়, মামের কাছে গিয়েছিলাম। পাশেই দাঁড়িয়েছিল জিনিয়া, তেড়ে আসতে না এসে। ফারাজ বাম হাত দেখিয়ে ওখানেই থামিয়ে দিল, মুখে হাসির রেখা দেখা দিল। কিন্তু এই হাসি সুখের না, আবার দুঃখেরও না। ফারাজ কিছু না বলে উঠে দাঁড়ায়, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলে, সন্তান তার মায়ের কাছে ভালোবাসা আদান প্রদান করতে যেতেই পারে, কিন্তু আমাকে মিথ্যা বলার প্রয়োজন ছিল না। এতে করে নিজের মধ্যে থাকা আস্থাটাও কবর দিতে ইচ্ছা হয়। মিমির কাছে এসব শক্ত কথার মানে প্রকাশ পায় না। শুধু বুঝলো ফারাজ কষ্ট পেয়েছে, তবে তাকে অহনার সাথে দেখা করার সুযোগ দিয়েছে। ঘর থেকে হয়তো কিছু একটা নিতে গিয়েছিল ফারাজ, তাই তো 2 মিনিট থেকেই বের হয়ে আসে। শ্রেয়া লক্ষ্য করলো ফারাজের হাতে চাবি, ওটা পকেটে ঢুকিয়ে নিচে নামছে। চোখ মুখ লাল হয়ে আছে। কোনো দিকে না তাকিয়ে ফারাজ চলে গেল সদর দরজার বাইরে। শ্রেয়া শরবত টেবিলের উপর রেখে ওহিকে বলে, আপনি আর মিমি শরবত নিন, বাইরে থেকে এসেছেন, আমি যাচ্ছি একটু। বলেই দৌড়ে চলে যায় শ্রেয়া। বেশ দূরে থাকতে জোরে চিল্লিয়ে বলে, কোথায় যাচ্ছেন আপনি? কোনো উত্তর মেলে না, নির্বাক হয়ে আছে। ফারাজ গাড়ি নিয়ে চলে যায়। শ্রেয়া দৌড়াতে থাকে, কল করে ফারাজকে। রিসিভ করে না ফারাজ। শ্রেয়ার চিন্তা বাড়তে থাকে। ফারাজকে আজ বড্ড বিষণ্ণ লাগছে। হয়তো মেয়ের এই মিথ্যার আশ্রয় নেওয়াটা বাবা হিসেবে মেনে নিতে পারেনি। ফারাজ যে পরিমাণ কষ্ট করেছে, শেষে এসে মেয়েকেই নিজের অস্তিত্ব করে নিয়েছে। আজ মেয়েটাও তার থেকে কিছু আড়াল করলো। কষ্ট হচ্ছে ফারাজের। শ্রেয়া কল করতে করতে রাস্তায় গাড়ি খুঁজতে লাগলো। কোনো গাড়ি না পাওয়ায় রাস্তার পাশ দিয়ে দৌড়াতে থাকে। মেন রোডে এসে গাড়ি নিবে, মেন রোডের উপরে এসে গাড়ি ধরার জন্য রাস্তা পার হবে, তখনই শ্রেয়ার পেছন থেকে মিমির ডাক শুনল। মিমি জোরে জোরে বলে, মাম্মাম। শ্রেয়া থেমে যায়, পেছনে ঘুরে দেখে মিমি দৌড়ে আসছে আর বলে, আমি আর পাপাকে মিথ্যা বলবো না, আমি কিছু লুকাবো না, পাপাকে আসতে বলো মাম্মাম। মিমির পিছনে ওহি নিজেও দৌড়াচ্ছে। মিমিকে থামানোর চেষ্টা করছে, কিন্তু ওহি ব্যর্থ। মিমি কষ্টে আছে। ফারাজ তার উপর অভিমান করে চলে গেছে কোথাও। মিমি এক একটা কথা বলে চিল্লাতে থাকে। শ্রেয়া আবারও পিছনে ঘুরে রাস্তা পার হতে নিবে, একটি অটোর সাথে ধাক্কা লেগে পাশে থাকা খাম্বার সাথে মাথায় বাড়ি খায়। ছিটকে নিচে পড়ে যায় শ্রেয়া। শ্রেয়ার ডান হাতের উপর দিয়ে অটোর চাকা চলে যায়। মিমি এটা দেখে ওখানে দাঁড়িয়ে পড়ে। ওই কয়েক সেকেন্ডের জন্য থেমে গেল, আবারও দৌড়ে যায় শ্রেয়ার কাছে। ফাঁকা রাস্তায় এখন লোকজনে ভরে গেল। মিমির হাত ধরে ওহি দৌড়ে এলো শ্রেয়ার কাছে। শ্রেয়া অজ্ঞান হয়ে আছে। মেয়েটা স্বামীর চিন্তায় বের হয়ে দুর্ঘটনার শিকার হলো। অটোওয়ালাকে ধরে লোকজন মারতে থাকে। রাতের বেলা এরা নেশা করে রাস্তায় বের হয়, প্রায় মানুষের দুর্ঘটনা ঘটে। আজ যেমন শ্রেয়ার হলো। ওহি কল করে বলে অর্পাকে। অর্পা আর মিরাজ বাজারে গিয়েছিল। ওরা এসে উপরে চলে যায়, তখন ফারাজ বাইরে চলে যায়। তাই অর্পা বা মিরাজ এই সম্পর্কে অবগত না। অর্পা শ্রেয়ার অ্যাক্সিডেন্টের কথা শুনে মিরাজের সাথে গাড়ি করে বের হলো। মিরাজ আর অর্পা এসে শ্রেয়াকে নিয়ে হাসপাতালে গেল। বারবার কল করছে ফারাজকে। নদীর পাড়ে এসে বসে আছে ফারাজ, একা একা সময় কাটাতে চায়। কোনো সান্ত্বনাবাণী এখন তার চায় না, কিন্তু সে জানেই না তার জন্য এতগুলো মানুষ চিন্তা করে রাস্তায় নেমেছিল। তার মস্তিষ্কে নেই তাকেও কেউ ভালোবাসে। মিরাজ একটি মেসেজ দিয়ে হাসপাতালের বাকি কাজ করতে থাকে। আর জিনিয়া নিজেও এসেছে শ্রেয়াকে দেখতে। শ্রেয়ার শরীর থেকে রক্ত বের হয়েছে অনেক, রক্ত লাগবে বলে জানিয়েছে ডাক্তার, কিন্তু এই রক্ত এখন হাসপাতালে অ্যাভেলেবল না। এদিক ওদিক খুঁজতে থাকে মিরাজ ও ফারহান চৌধুরী। অর্পা আর মিমি কান্না করছে। এখনও সৃষ্টি বেগমকে জানায়নি। সকালের আগে জানাতে চায় না অর্পা, ভয় পাচ্ছে সৃষ্টি বেগমকে কী বলবে। সৃষ্টি বেগম আসলেও রক্ত পাওয়া যাবে না। সৃষ্টি বেগম বা রিমরি কারোর সাথে রক্তের মিল নেই। সবার ছোটাছুটির মাঝে জিনিয়া বলে, আমি দিব রক্ত। রক্তের গ্রুপ? ডাক্তার জিজ্ঞাসা করে। ও নেগেটিভ, যেটা আপনারা শ্রেয়ার জন্য খুঁজছেন। ফারহান চৌধুরী আলতো হাসলেন। স্ত্রীর মাঝে পরিবর্তন এসেছে, ভালো লাগলো তার। তবে পরিবর্তন সম্পূর্ণরূপে দেখতে চায়। কিছুক্ষণ চোখ বন্ধ করে নদীর ধারে প্রাকৃতিক বাতাসে নিজেকে প্রশান্তি দিল ফারাজ। এখন গাড়িতে উঠবে সে। ফোন বের করে সময় দেখতে যেয়ে দেখল মিরাজের মেসেজ। সাথে সাথে গাড়ি নিয়ে ছুটল হাসপাতালের দিকে। হাসপাতালে এসে মিরাজের থেকে সব কিছু শুনে থ হয়ে গেল ফারাজ। শ্রেয়া একমাত্র তার জন্যই বাইরে বের হয়, কিন্তু তার হুঁশ ছিল না। শ্রেয়া যে তাকে ডেকেছে সে এটা লক্ষ্যই করেনি। তার মূল কারণ কানে হেডফোন ছিল। অপারেশন রুমের সামনে একটি বেঞ্চে বসে আছে ফারাজ। মিরাজ পাশে বসে বলে,
এভাবে স্টেয়ার থেকে দূরে যাওয়া উচিত হয়নি। মেয়েটা তোমার মেয়েকে আর নিজেকে সেভ করতে চেয়েছিল। দেখলে তো আজ তার কী হলো? মাথা উঁচু নিচু করে হ্যাঁ বুঝিয়ে দিল ফারাজ। বলে, আমার কানে হেডফোন ছিল। জানিসই তো, আমার মন খারাপের সঙ্গেই আমার গান আর নিরিবিলি পরিবেশ। তখন আমার একটু নিজেকে সময় দিতে ইচ্ছা করছিল। কি বলতো ভাই, নারী জাতির জীবনের কষ্ট বেশি হলেও লাঘব করার জন্য আশার হাত থাকে, কিন্তু পুরুষ জাতির জীবন একটা মূর্তির মতো। মূর্তির যেমন কোনো অনুভূতি নেই, লোকে মনে করে পুরুষেরও কোনো অনুভূতি নেই। এই যে শ্রেয়ার মতো মেয়ের জীবনে কষ্ট গেল, সবাই দেখল, আফসোস করলো। মিমির মা চলে গেছে, কান্না করলো ওর জন্য। কাকিয়া জীবনে যা পেয়েছে তার কষ্টটাও সবাই বুঝলো। অর্পার মাতৃত্বের অভাবের কষ্ট সবাই বুঝে, কিন্তু আমার কষ্টটা কে বুঝলো? আমি যে একজনকে ভালোবেসে পুরো দুনিয়ার সাথে লড়াই করতে চেয়েছিলাম। আমি যে একটা হাত আঁকড়ে ধরে দুনিয়া পাড়ি দিতে চেয়েছিলাম। আমি যার সাথে মৃত্যু পর্যন্ত সংসার বাঁধার স্বপ্ন দেখছিলাম, যার হাত বাড়ানোর আশায় আমি আমার হাত বাড়িয়ে দিয়েছিলাম, তাকে তো আমি পাইনি। দিন শেষে আমার ঠকে যাওয়া কি কারো নজরে আসে? আসে না, কারণ আমি পুরুষ মানুষ। পুরুষের মন পাথর বলে ধরা হয়। কখনো পুরুষকে আঁকড়ে নেওয়ার কেউ আসে না। পুরুষের জীবনে নারীর স্থান হয় নিজের একটা পরিচয় করতে, নারীদের নিজের আস্থানা করতে। সেই আস্থানা গড়তে গড়তে আমি পুরুষ মানুষ যা হারিয়েছি, যে ব্যথাটা আড়াল করে রেখেছি, এটা কি কেউ আজও বুঝতে পারছে? কেউ নেই আমার কষ্ট বোঝার জন্য। এরপরও আমি পারিনি স্বার্থপর জীবন কাটাতে। আমার অস্তিত্বকে হারাতে আমি পারিনি। কথাগুলো বলতে বলতে ফারাজের চোখ থেকে পানি পড়তে থাকে। পুরুষ মানুষ নাকি কাঁদে না? এখন মিরাজের সামনে, পুরো পরিবারের সামনে ফারাজ কান্না করে দিল। জিনিয়া দুর্বল শরীরে এসে বসলো ফারাজের পাশে। ফারাজ দেখছে জিনিয়াকে। হাতে ব্যান্ডেজ দেখে ফারাজ বলে, কি হয়েছে তোমার? পেছন থেকে ফারহান চৌধুরী বলেন, শ্রেয়াকে রক্ত দিয়েছে জিনিয়া। ভ্রুকুটি করে ফারাজ বলে, তুমি দিয়েছো ওকে রক্ত? হ্যাঁ। হঠাৎ এতটা সহানুভূতি? হয়তো আজ সকালেও অ্যাক্সিডেন্ট হলে এই সহানুভূতি হতো না, কিন্তু আজ যেটা জানতে পারলাম, তারপর ওকে রক্ত দিয়ে নিজের ঋণ শোধ করতে চাই। যদিও এই ঋণ শোধ হবার না কখনো। আজকে চেয়েছিলাম আমার বড় বৌমা হিসেবে স্বীকৃতি দিতে, কিন্তু ভাগ্য দেখ আমাকে ওর যত দুর্ঘটনা। কিসের ঋণ? মনে আছে, আজ থেকে 3 বছর 4 মাস আগের কথা। আমরা পুরো পরিবার যশোরে যাই, কিন্তু আমি রাগ করে চলে আসি। অর্পার বাড়ির পরিবেশ আমার ভালো লাগেনি তাই। ওই দিনে এয়ারপোর্টে পৌঁছানোর আগে বাইপাস রাস্তায় কিছু গুন্ডা আমাদের গাড়ির উপর হামলা করে। আমি আর ড্রাইভার থাকি। গুন্ডাগুলো কোনো মাদকাসক্তের সাথে জড়িত ছিল, যারা নিজেদের পরিচয় লুকিয়ে ওদিকটা বসবাস করত। সুযোগ পেলে নীরব রাস্তার আড়ালে লোকেদের হামলা করত। শ্রেয়ার বাবা পুলিশ ছিলেন। ওনারা ওই দিন ওই এরিয়াতে ডিউটিতে থাকেন। ছদ্মবেশে ছিলেন ধান ক্ষেতের আড়ালে। আমার গাড়ি যখন হামলাকারীদের কাছে আটকে পড়ে, পুলিশেরা এসে ওদের ধরে নেয়, কিন্তু আমাকে নিয়ে 2 জন গাছের সাথে বোম সেট করে। তখন সবাই ভয় পেল। শ্রেয়ার বাবা একমাত্র নিজের জীবনকে ঝুঁকি রেখে ওখানে দৌড়ে আসে। আমার বাঁধন খুলে দিয়ে বোম হাতে নেয়। সাহস করে দূরে থাকা পুকুরে ছুঁড়ে মারে। কারো কোনো ক্ষতি না হলেও হামলাকারীরা শ্রেয়ার বাবাকে গুলি করে। পরপর 4-5টা শ্যুট করে দেয়। শ্রেয়ার বাবা আমাকে তারপরেও গাড়িতে উঠিয়ে দিয়ে রাস্তার মাঝে চলে যায়। আমি গাড়িতে উঠতে চাইনি, আমাকে জোর করে উঠিয়ে দেয়। ঠিক তখনই একটি ট্রাক আসে, আর ওনার জীবনের শেষ সময় সেখানে নির্মমভাবে শেষ হয়ে যায়। লোকটা যেখানে নিজের জীবনের কথা ভাবেনি, সেখানে আমি কি করে তার মেয়েকে ঝুঁকিতে রাখি? কিন্তু তুমি জানলে কিভাবে শ্রেয়ার বাবা তোমাকে বাঁচিয়েছিল? আজ সকালে জুইয়ের বাসায় যাই। রিমলি আর শিহাবের বিয়ে নিয়ে জুই আমাকে বলে। তাই আমি জুইকে বলতে থাকি, শ্রেয়া আর রিমলির উদ্দেশ্য হলো আমাদের মতো বড় বাড়ির ছেলেদের হাতানো। তুই কি অবুঝ? একবার অন্তত ভেবে দেখ, রিমলি মেয়েটার কোনো যোগ্যতা নেই, দেখতেও ভালো না, কেমন কালো দেখতে। আর সব থেকে বড় কথা, কোনো ক্লাস নেই ওদের। আমার কথা শুনে জুই বলে, আমাদের জীবনটা মধ্যবিত্ত পরিবারের আওতায় ছিল আপা। তুমি আমি পড়াশোনা করে নিজ যোগ্যতায় আর চাকরি করি বলে এই না যে আমরা আমাদের অতীত ভুলে যাব। তুমি এক বড়লোক পরিবারে বিয়ে করেছো, তারপর তোমার জীবন বিলাসিতা পেতে পেতে পুরোপুরি পাল্টে যায়। কিন্তু আপা, আমি আমার স্বামীর এই বিলাসিতা নিয়ে নিই, বরং আমার স্বামী আমাকে যে ভালোবাসা দিয়েছে তাতে আমি সন্তুষ্ট। তুমি তোমার ফ্রেন্ডদেরকে তোমার স্বামীর অর্থ সম্পদ দেখাতে যেয়ে নিজেকে এতটা স্মার্ট করেছো যে আজ তোমার স্বামীটাও তোমার ধারে কাছে নেই। তোমার সন্তানেরা তোমার আড়ালে কিছু করলেও অনুতপ্ত না, তারাও বুঝে যায় তোমার থেকে তারাই বেটার কিছু ভাবতে পারে। আমার সন্তানকে আমি সেই সুযোগ দিতে চাই না। আমার সন্তানের জন্য যদি আগুন ক্ষতিকারক না হয়ে পরিপূর্ণ জীবন হয়ে ফিরে আসে, তবে আমি তার জন্য সেই আগুন বেছে নিব। যদি শিহাব তার জন্য একটা বাজে মেয়ে আনতো, আমি ওকে শাসন করতাম, কিন্তু আমার ছেলে হিরে বেঁচেছে। সেখানে তোমার এই কথাটা আমি রাখতে পারলাম না আপা।
আমিও হার মানবার পাত্রী না। রাগ করে বলে দিই, এই বিলাসিতা জীবনের জন্য সুখে আছি। তোর মতো নারী সেবা করে নিজের জীবনের এনজয় মোমেন্ট হারায়নি। যার কাছে যেটা শান্তির স্থান, এটা তুমি বুঝবে না। আমার মতো মহিলা সদস্যদের মানুষ না থাকলে আজ তোমরাও সেফ থাকতে না। তবে তোমরা নিজেদেরকে অতিরিক্ত পর্যায়েও নিয়ে যাও, যেটা আবার নিজেদের জন্য ক্ষতিকারক। আমি রাগ করে বেরিয়ে আসি। সিঁড়ির কাছে দেখা হয় শ্রেয়ার মায়ের সাথে। তিনি আমাকে তার ঘরে নিয়ে যান। আমার উদ্দেশ্য ছিল তাকেও দুটো কথা শোনানোর, কিন্তু তার আগেই আমার নজরে আসলো শ্রেয়ার বাবার ছবি। তখনই শ্রেয়ার মায়ের থেকে সব জানতে পারলাম। লোকটা গুলির আঘাত নিয়েও আমাকে গাড়িতে উঠিয়ে দিয়ে ঢাকায় আসতে সাহায্য করে। গাড়ির পিছনে ঘুরে আমি দেখি উনি ট্রাকে। বলতেও যেন আমার গা কেঁপে উঠছে। তুমি তো আমাদের বলনি এই হামলার কথা। সাহস হয়নি আমার। ড্রাইভারকেও নিষেধ করে দিই। তারপর অবশ্য তাকে পাল্টানো হয়, তাই তোমরা কিছু জানতে পারোনি। ফারহান চৌধুরী বললেন, সেদিন শ্রেয়ার বাবার জন্যই তাহলে তোমার জীবন বেঁচে যায়। একদম তাই। না হলে কে ছিল ওই দড়ি খুলে বোমটা নিজে থেকে সরিয়ে নেবে? কেউ তো আসেনি। ওনার থেকেও বড় পুলিশ ছিল ওখানে। সেও তো তার পোশাকের মান রাখতে এগিয়ে আসেনি। একা শ্রেয়ার বাবা এসেছিল। আমার উনি ছিলনই এমন। সব সময় তার পোশাকের মান রাখতে চাইতো। তার একটাই কথা, পুলিশ হয়েছি মানুষের সেবা করতে, মানুষের বিপদ রক্ষা করতে। যদি আমি রক্ষা না করতে পারি তাহলে কেন এই সম্মানের পোশাক আমার শরীরে আসলো? লোকটার এই মানবতার জন্যই আমরা এক পরিবারে নিঃস্ব হয়ে গেলাম। সৃষ্টি বেগমের কথা শুনে সবাই পেছনে তাকালেন। শিহাব নিয়ে এসেছে ওনাকে আর রিমলিকে। মিরাজ কল করে জানিয়েছিল শিহাবকে। রিমলি এসে শ্রেয়ার অপারেশন রুমের দরজায় উকি দিতে থাকে। কিছুই দেখতে পারছে না। কান্না করতে করতে মা মেয়ের চোখ লাল। এখন প্রায় সকাল। এই সকালে শিহাবকে কল করেছিল মিরাজ। রিমলি অর্পার কাছে এসে অর্পার হাত ধরে বলে, আপু ঠিক হয়ে যাবে তো? অর্পা শক্ত করে ধরে রিমলির হাত। বলে, হবে। ওর তো শুধু হাতের উপর দিয়ে অটো গেছে। একটু ফ্র্যাকচার আর ব্যথা হবে, এছাড়া কিছু হবে না, ডাক্তার জানিয়েছে। আমার আপুটার খালি কষ্ট হয়। সব সময় ওর জীবনে এইসব সমস্যা এসেই থাকে। একটুও কি ও আনন্দে জীবন কাটাবে না? এবার থেকে ওর জীবন আনন্দে কাটবে। মিমি ঘুম থেকে উঠল মাত্র। ওহির কোলে ঘুমিয়েছিল। আলাদা একটা কেবিন ভাড়া নিয়েছে মিরাজ। সেখানে ঘুমিয়েছিল মিমি। উঠেই দৌড়ে আসে শ্রেয়ার খোঁজে। ফারাজ মিরাজ একসাথে নামাজ পড়ে এসেছে। অর্পা ও বাকি মেয়েরা কেউ কেউ কেবিনে, আবার আলাদা নামাজ ঘর থেকে নামাজ পড়েছে। মিমি অপারেশন রুমের বাইরে এসে বলে, মাম্মাম কোথায়? কি বলেছে ডাক্তার? বলতে না বলতেই ফারাজের লাল রক্তিম চোখ দেখে মিমি। কিছুটা ভয় পায়, তবুও ফারাজের কাছে যায়। বাবা হয় তার। ফারাজের সামনে দাঁড়াতেই ফারাজ জড়িয়ে ধরে মিমিকে। মিমি বলে, তোমার চোখ লাল কেন? রাতে ঘুম হয়নি মা। মামাম এখনও ঘুমাচ্ছে কেন? ইঞ্জেকশন দিয়েছে ডাক্তার। উনি রাতে এসেছিল বাইরে, আমাদের জানালো সকালে উনি একটু চেক করে যাবেন, তারপর আমরা এক এক করে দেখে নিব। মামাম সুস্থ হয়ে যাবে? তোমার মামামের হাতে ফ্র্যাকচার হয়েছে, সারতে সময় লাগবে, বাকি সব ঠিক আছে। শান্তি পেল মিমি। অবশেষে এটা তো বুঝলো ফারাজ এখন আর রেগে নেই। সকাল 9টা বাজতেই ডাক্তার আসে শ্রেয়াকে দেখতে। শ্রেয়ার স্যালাইন শেষ। স্যালাইন পরিবর্তন করে দিচ্ছে আর মিমি চোখ মুখ কুচকে দেখছে। ক্যানোলার সুই হাতের পিঠে ফোটানো দেখি মিমির ভয় বেড়ে যায়। শ্রেয়ার চোখ পিটপিট করে খুলতে থাকে। চোখ খুলে ঝাপসা চোখে দেখতে পেল ফারাজকে। অসুস্থ অবস্থায় শ্রেয়ার মুখে ফুটে উঠল হাসি। মিমি এসে জড়িয়ে ধরল শ্রেয়াকে। শ্রেয়ার বাম কাঁধ ধরে শ্রেয়ার বুকে মাথা দিয়েছিল। ডান হাতে ব্যথা আর বাম হাতে ক্যানোলা থাকার কারণে শ্রেয়া পারছে না তার হাতটা বাড়িয়ে মিমিকে আদর করতে। ফারাজের দিকে তাকিয়ে বলে, আমার হয়ে একটু মেয়েকে আদর করে দিন, হাত ব্যথা করছে তো। আমার হয়ে না হয় আপনার হাতটি বাড়িয়ে দিলেন। স্মিথ এসে ফারাজ মিমির মাথায় হাত বোলাতে থাকে। কিছুক্ষণ এই ভালোবাসার মুহূর্ত কাটিয়ে চলে যায় সবাই। কেবিন এখন শুধু ফারাজ আছে। ফারাজ নিজেই সবাইকে চলে যেতে বলেছে। সূর্য আসবে আজ তাই। শ্রেয়া বেডে শুয়ে আছে। ফারাজ পাশে বসে ল্যাপটপে কাজ করছে। অনলাইনে হাসপাতালের বিল পে করে দেয়। অতঃপর শ্রেয়ার দিকে তাকিয়ে বলে, তুমি এখনও বোকায় আছো? অসুস্থ অবস্থা এমন কথা শুনে রেগে গেল শ্রেয়া। কপাল কুঁচকে চোখ ছোট ছোট করে আছে। ফারাজ বলে, আমাকে একটা কল করলেই হতো, যেতাম না একা একা কোথাও, একসাথে না হয় আধারে চন্দ্রবিলাস করতাম। শ্রেয়া অন্যদিকে ফিরে গেল। অভিমান করেছে সে। ফারাজ বলে, কি হলো? আপনি এমন কেন? কেমন? নিরামিষ তাই? একটুও ভালো কথা বলতে পারেন না, উল্টো আমাকে বকা দেন। শ্রেয়ার অভিমানী রূপে তার নাকটা ফুলে উঠেছে, যেটা দেখে হেসে দেয় ফারাজ। কিছু একটা ভেবে টুকুস করে শ্রেয়ার ফোলা নাকের উপর চুম্বন এঁকে দিল ফারাজ। চোখ বন্ধ করে হালকা কেঁপে উঠল শ্রেয়া। ফারাজ আলতো হেসে বলে, আমার একটা চুম্বনে তোমার কম্পন বৃদ্ধি পেল শ্রেয়াময়ী। জীবনে বাকি অধ্যায় কি করবে? কান গরম হয়ে এলো শ্রেয়ার। ফারাজের থেকে এমন কথার আশা সে রাখেনি। চোখ এখনও বন্ধ করে আছে। ফারাজ হাসছে লজ্জাবতী শ্রেয়াকে দেখি। ওহি আর আজকে কিছুই করছে না। প্রত্যেকবার তুর্য আসলে ওহি অনেক রান্নাবান্না করে। তুর্য খায় কিন্তু কোনো প্রতিক্রিয়া করে না।
তুর্যের পছন্দের কত কিছু করেও কখনো মা হিসেবে ভালোবাসলো না তুর্য। আজ মিমিকে নিয়েও ব্যস্তই। এদিকে শ্রেয়াকে হাসপাতাল থেকে দুপুরে ছেড়ে দেওয়া হবে, কারণ শ্রেয়ার এখন শুধু ব্যায়াম করতে হবে। 2টা স্যালাইন দিলে শ্রেয়ার দুর্বলতা কেটে যাবে। সেই সময়টুকু শ্রেয়ার সাথে ফারাজ আছে। দুপুরে শ্রেয়াকে এনে সোফায় বসিয়েছে ফারাজ। নিজে থেকে শ্রেয়ার সেবা করছে। ফারাজ শ্রেয়ার পাশে বসতেই জিনিয়া শ্রেয়ার আরেক পাশে বসে। মাত্র রান্নাঘর থেকে আসলো। অতসী সেজে গুজে নিচে নামছে। স্বামী আসবে 2টা বছর পর। আনন্দে পুরো বাড়িতে নাচতে ইচ্ছা করছে আস্তার। অতসী সিঁড়ি দিয়ে নিচে নামছে হাসতে হাসতে। পরনে স্লিভলেস, হাতার ব্লাউজের সাথে জর্জের শাড়ি। অতসী নামতেই সদর দরজার কলিং বেলটা বেজে উঠল। সার্ভেন্ট গিয়ে খুলে দিল দরজা। তুর্যকে দেখে অতসী দৌড়ে গেল, কিন্তু তুর্য অতসীকে পাত্তা দিল না। সবাই একটু অবাক হলেও ফারাজ স্মিথ হাসছে। তুর্য ফারাজের সামনে সোফায় বসে আছে চুপ করে। অতসী এসেই বলতে থাকে, আই মিস ইউ সো মাচ বেবি। তুর্য কোনো কথা বলছে না। অতসী বলে, কানাডা থেকে কিনে এসেছো আমার জন্য? তুর্য এখনও নীরব আছে। অতসী আবার বলে, শোনো, এবার কিন্তু আমরা লং ডে এর জন্য ট্যুরে যাব। তুমি কিন্তু না করবে না। এখনও কোনো কথা বলছে না তুর্য। অতসী হাসি হাসি মুখে বলে, আচ্ছা আমাকে কেমন লাগছে? তুর্য তাকালো অতসীর দিকে, ক্লান্তির চোখে বলে, পুরোই ডাইনির মতো। হাসি মুখটা নিভে গেল অতসীর। বলে, কি বললে তুমি? একদম ডাইনির মতো লাগছে। আর তুমি শুধু একজন ডাইনি না, তুমি একজন ডাইনি মা। ডাইনি মা? আমাদের তুষারের কোনো খোঁজ নিয়েছো তুমি? আচ্ছা, এই বাড়িতে এত মানুষ থাকতে কেন ওকে বোর্ডিংয়ে থাকতে হয় বলো তো? বলতে পারো? তুর্য, আমাদের ছেলেটা বড় হয়েছে। ওকে তো এখন বোর্ডিংয়ে আমাদের ইচ্ছাতেই পাঠানো হলো। তুমি এখন এগুলো কেন বলছো? তুষারকে আমি নিয়ে এসেছি। কোথায়ও আসছে, ও নিজেই দেখতে পারবে। বলতে না বলতে ভিতরে আসে তুষার। তুষারের হাতে একটি স্ট্যান্ড, যেটা সাহায্যে হাঁটছে তুষার। অতসী অবাক হয়ে বলে, কি হয়েছে তোমার? এবার তুর্য উঠে দাঁড়ালো সোফা থেকে। চিল্লিয়ে বলে ওঠে, কেমন মা তুমি, যে তুমি জানোই না তোমার সন্তান 3তলা ভবন থেকে পড়ে ইনজিওর্ড হয়েছে? অবাক হয়ে তুর্যকে দেখছে অতসী। তুর্য আবারও বলে, তোমার মতো মা যে কেন গর্ভধারণ করে বুঝি না। সন্তানের খোঁজ খবর রাখো না? আমার 2 কাকাতো ভাই তো ঠিকই জেনে যায় সব। ফারাজ ভাই আর মিরাজ না থাকলে আমার ছেলের হয়ে কোনো গার্জিয়ান তো যেতই না বোর্ডিংয়ে। অর্পা মিরাজের দিকে তাকিয়ে বলে, আমাকে বলনি কেন? তোমার নিজের অবস্থা ভালো না। ওই সময় তোমারও মিসক্যারেজ হয়, তাই তোমাকে মাইন্ডলি ডিস্টার্ব করিনি। তুর্য অতসীর দিকে তাকিয়ে চিল্লিয়ে বলে, তুষারের মেইন গার্জিয়ান হিসেবে চেনে তোমাকে আর আমাকে। তোমাকে কল করেও পায়নি বোর্ডিংয়ের ম্যানেজার। আমাকে কল করে। আমিও মিটিং করে এসে তারপর কথা বলি, জানতে পারি অ্যাক্সিডেন্টের কথা। আমিও তোমাকে কল করি অনেক, শেষমেশ কল রিসিভ হয়, কিন্তু রিসিভ করে কোনো এক পুরুষ মানুষ। জানায় আপনার বউ এখন মদের বোতলে নিজেকে ভাসিয়ে রেখেছে। বাহ, ছেলে হাসপাতালে ভর্তি, মা বারে নাচতে ব্যস্ত। অতসী আপনি মুখে হাত দিয়ে কান্না করে দেয়। কিছু একটা ভেবে বলে, কিন্তু আমি তো 2 দিন পর কল করেছিলাম। ওরা জানালো তুষার ঠিক আছে। ইনফ্যাক্ট আমি তুষারের সাথে কথাও বলেছিলাম, কারণ আমি সবাইকে জানাতে না করেছি দেশে এসে তোমার সাথে বোঝাপড়া করব বলে। দিন দিন সংসারের সন্তানের থেকে তোমার যে বাইরের ঝোঁক বাড়ছে, তার হ্যাস্তান্যস্ত করতেই সবাই চুপ ছিলাম। ফারাজ ভাইকে কল করে তুষারের কথা বলেছিলাম, তাই ফারাজ ভাই নিয়ে যায় তুষারকে। ছেলেটার পা ভেঙে গেছে। যার সাথে ওর ঝামেলা হয়েছে তাকে হ্যান্ডেল করেছে ফারাজ ভাই। কিন্তু বাবা মা হয়ে আমরা ব্যর্থ। আমি তো তাও বাইরে ছিলাম, কিন্তু তুমি তো জীবিত এবং কাছেই ছিলে। মা হয়ে কি তোমার রাতের বেলা পার্টি করা শোভা পায়? উপর থেকে হাততালি দিতে দিতে নামে ওহি। তিহান চৌধুরী সহ সবাই দেখছে ওহিকে, বিশেষ করে তিহান চৌধুরী আর তুর্য। ওহি নিচে নেমে বলে, বাহ, এই বাড়ির কত রং দেখা বাকি। তিহান চৌধুরী ভ্রুকুটি করে বলেন, মানে? তোমাদের এক একটা রূপের শেষ নেই। কখনো চাও মডার্ন বউ, যেটা আমার মধ্যে ছিল না। তাই তো আমি হয়েছি এ বাড়ির চাকরানি। তোমরা চেয়েছো স্মার্ট বড়লোক বাড়ির বউ, নিয়েও এসেছো এমন বউ। এখন কেন তাকে নিয়ে সুখে থাকতে পারছো না? স্মার্ট চেয়েছো, স্মার্ট হয়েই তো থাকবে। তাই বলে সন্তান রেখে পার্টি করবে? বাড়ির মেয়ে বউ উচ্ছনে যায় কিভাবে? তোমরা কি একবারও খোঁজখবর নিয়ে কাছে আগলে রেখেছো তাকে? তোমরা কি কখনো শাসন করেছো তাকে? তোমার মনে আছে তিহান, আমাদের বিয়ের পর তুমি আমাকে কোথাও নিয়ে যেতে না, কারণ আমি ওয়েস্টার্ন ড্রেসের সাথে লাইফ লিড করি না। এখন বৌমা তো ওয়েস্টার্ন ড্রেস নিয়ে মডার্ন লাইফ লিড করে। তাকে নিয়েও কেন এত সমস্যা? আমাদের বাচ্চাটার কথা ভাববে না তাহলে? তুর্য বলল, তাহলে মাস্তি করবে কখন? ফ্যাশন, সোশ্যাল লাইফ, স্মার্টনেস কে দেখাবে? আদৌ কি অত সে একজন গৃহবধূ হওয়ার যোগ্য? তোরা বাবা ছেলে তো গৃহবধূ দেখে আনিসনি। তোরা বাড়িতে এনেছিলি স্মার্ট বড়লোক বাড়ির মেয়ে, যারা সুন্দর সুন্দর কথা বলে বাড়ির পুরুষদের মন ভোলাবে, ওয়েস্টার্ন ড্রেস পরে আরও পুরুষদের আকৃষ্ট করবে। এমনই তো চাও তোমরা। তার মানে তুমি সবই জানতে? তিহান চৌধুরী বলল। ওহি মুখে হাসি ফোটালো, যার অর্থ সে জানতো সব। তিহান চৌধুরী বলেন, তাহলে বলনি কেন?
কারণ আমার কথার কোনো মূল্য এই বাড়িতে নেই, ইনফ্যাক্ট আমার অস্তিত্বের মূল্যটাও নেই। তাই নীরব থেকে সব কিছু দেখতে থাকলাম। দেখলাম একজন ব্যর্থ বাবাকে যে পারেনি তার ছেলেকে সঠিক শিক্ষা দিতে পারেনি মেয়েকে বুকে আগলে ভালোবাসতে, আবার শাসন করতে, এক কথা বলা চলে নীরব থেকে প্রতিশোধ নিতে থাকি। ওহিকে নিজের হয়ে লড়াই করতে দেখি অবাক অতসী, সাথে করে তিহান চৌধুরী আর তুর্য। বাকিরা সবাই খুশি হয়েছে আজকে অন্তত প্রতিবাদ করার সুযোগ পেল। ওহির কথা শুনে তিহান চৌধুরী তেড়ে আসতে নেয়, কিন্তু তুর্য হাত দেখিয়ে থামিয়ে দেয়। ওখানেই দাঁড়িয়ে যায় তিহান চৌধুরী। ওহির দিকে তাকিয়ে বলে, নিজের ছেলের ক্ষতি চুপ করে দেখলে? আসলে তো তুমি ওকে নিজের ছেলে হিসেবে মেনেই নাওনি। ওহি চোখ বড় বড় করে তাকালো তিহান চৌধুরীর দিকে, ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে বলে, যেন মনে হচ্ছে তোমার ছেলে আমাকে তার মা ভেবেছিল। তুমি আমাকে নিজের বউ ভেবেছ? যেখানে তোমরা আমাকে নিজের ভাবতেই পারোনি, আমি কেন তোমাদের আপন ভাবতে যাব? আমার কোনো ঠেকা পড়েছে তোমাদের জন্য ভাববার? মা, ব্যথাতুর দৃষ্টিতে তুর্য বলে, কিসের মা? আমাকে তোর আপন মায়ের স্থান দিয়েছিলি? আচ্ছা তুর্য, তোর যদি আপন মা বাবার থেকে একটা ভাই বা বোন আসতো, তাহলেও কি তুই তাকে এভাবে অবহেলা করতে পারতিস? তোর বাবার কাছে ইমোশনাল সেজে তোর মাকে মার খাওয়াতে পারতিস? কোনো উত্তর নেই তুর্যর। ওহি তিহান চৌধুরীর দিকে ফিরে বলে, আমার মেয়েটাকে জন্ম দিয়ে যে অবহেলা আমরা মা মেয়ে পেয়েছি, এমন অবহেলা তোর বাবা আর তুই কখনো তোর আপন মা বোনের সাথে করতিস না। কিন্তু দেখ, ভাগ্য আমাকে তোদের চাকরানি রূপে মা আর অহনাকে আশ্রিতা হিসেবে বোন দিয়েছিল। আমার মেয়েটাকে তোরা কেউ সমর্থন করিসনি। আমার মেয়েটাও এভাবে নাইট ক্লাবে যাওয়া আসা করতে শুরু করে তোদের স্মার্টনেস দেখে। নিজেকে তোদের স্ট্যান্ডার্ডে রাখার চেষ্টা ছিল, কারণ তার বাবা স্মার্টনেস পছন্দ করে, ভাই স্মার্ট হয়ে চলে, তাই ও নিজেও স্মার্ট হতে চায়। সঠিক শিক্ষা না পাওয়ার ফলে স্মার্ট হতে গিয়ে নষ্ট জীবন পেয়েছে মেয়েটা। মা হয়েও আমি আটকানোর ক্ষমতা রাখিনি। প্রথম দিকে শাসন করি, তারপর মারধর করি, কিন্তু প্রতিটা শাসনের বিপরীতে আমার দিকে অহনার আঙুল ঘুরে আসতো। অহনার এক একটা প্রশ্নের উত্তর দিতে আমি অক্ষম ছিলাম। মেয়েটা একদিন আমাকে প্রশ্ন করেছিল যে আমি ওকে লাস্ট কবে ফিডিং করাই, আমি উত্তর দিতে ব্যর্থ। অহনা আমাকে প্রশ্ন করেছিল আমি ওকে কবে শেষ ঘুম পাড়িয়ে দিয়েছি, আমি ওখানে উত্তর দিতে ব্যর্থ। মেয়েটা আমার কাছে যে 5টা প্রশ্ন করেছিল তার একটা প্রশ্নের উত্তর আমি ঠিকঠাকভাবে দিতে পারিনি, কিন্তু আমি এটা বলতে পারি আমি তোর হাতে খড়ি কবে দিয়েছিলাম। আমি এটা বলতে পারি তোর জ্বর আসলে রাত কয়টা পর্যন্ত জেগেছিলাম। আমি এটাও বলতে পারি আমি কবে শেষবার তোর সাথে স্কুলে গিয়েছিলাম। পরের ছেলের জন্য জীবন দিয়েও আমি কিছু পাইনি, কিন্তু নিজের মেয়ের জীবনটা হাহাকার করে দিলাম। প্রশ্ন এতদিন শুধু আমার মেয়ের দিকে আসতো, আজ তোদের বাবা ছেলের দিকেও আমার প্রশ্ন। বিয়ের পর বউকে নিয়ে সুখে সংসার করতে পারলি না কেন? তোদের মনের মতো বউ থাকতেও সে তোদের জীবন আলোকিত করতে পারলো না কেন? তোদের ছেলেটার এই দুর্দশা কেন? কোথায় গেল বাবা মায়ের দায়িত্ব? মাথা নত করে আছে তুর্য। তিহান চৌধুরী অসাড় হয়ে দাঁড়িয়ে আছে। শ্রেয়া নিজেও অবাক হয়ে শুনছে ওহির কথাগুলো। ওহি কান্না করছে, শাড়ির আঁচল মুখে গুজে হু হু করে কান্না করছে অহি। গা কেঁপে উঠছে তার। শ্রেয়া 1 পা 2 পা করে এগিয়ে আসলো ওহির কাছে, কিন্তু শ্রেয়ার আগে ওহির কাছে এসে পৌঁছালো জিনিয়া। ওহির বাহু ধরল। ওহি তাকালো জিনিয়ার দিকে। জিনিয়া নরম কণ্ঠে ক্ষমাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলে, আমিও জীবনে অনেক ভুল করেছি, তোমার সাথে ভুল করেছি আমিও। জীবন আমাকে কোনো পরিস্থিতিতে না ফেললেও একটা শিক্ষা ঠিকই দিয়েছে। বলতে গেলে আমার জীবনের চলাচল তোমার মতোই। স্বামী সন্তান কেউ আমাদের উপর ডিপেন্ড করে না। আমার ক্ষেত্রে আমি এসবের জন্য নিজে দায়ী, তোমার ক্ষেত্রে অন্যরা। সব কিছুর বিনিময়ে আমি তুমি একই নৌকার মাঝি, তাই দুঃখটাও আমি বুঝতে পারছি। এভাবে কান্নাকাটি করে হার মেনে নিও না, আমরা আছি তোমার কাছে। শ্রেয়া ওহির বাম পাশে এসে বলে, এই পুরো পরিবারের ভালোবাসা আপনার কাছে আছে। আপনার নাতি আছে, নাতনি আছে, আপনার দুঃখের সমাপ্তি হবেই কাকিয়া। শ্রেয়া হাত বাড়িয়ে মিমিকে আসতে বলে। ওহির কান্না দেখে মিমি নিজেও কান্না করে দিয়েছে। ছুটে আসলো ওহির কাছে। ফারাজ গলা খাকারি দিয়ে বলে, মিমি আমার মেয়ে, আমার জীবন, আমার কলিজার টুকরা, কিন্তু মিমির বায়োলজিক্যাল মা আছে, এটা আমি স্বীকার করি। সে খারাপ থাকার সময় আমি তাকে মিমির আশেপাশেও আসতে দিতাম না। তার পরিবর্তনের জন্য আমারও কোনো অসুবিধা নেই, আমার মেয়েটা তার কাছে গেলে। শুধু এই মিথ্যা কথা বলে বা কোনো কিছু না লুকিয়ে গেলেই হবে। ওহি এমনকি বাড়ির সবাই অবাক হলো ফারাজের কথা শুনে। অহনা পরিবর্তন হয়েছে এটা ফারাজ জানে। কিভাবে জানে ভাবছে ওহি। ফারাজ বলে ওঠে, নিবিশা আমার স্কুল লাইফের বন্ধু। তোমার বান্ধবী মিসেস নাজমার মতোই আমরাও আলাদা হয়ে যাই এক সময়। ও যেদিন ওর ছেলেকে নিয়ে দেশে আসে তখনই অহনাকে দেখে অবাক হয়। আমাকে ইনফর্ম করে দেয়। জানতে পারলাম অহনার পরিবর্তনের কথা। ফারহান চৌধুরী ফারাজের কাছে এসে বলে, তাহলে আমাদের জানাওনি কেন? প্রথমত কাকিয়ার মেয়ে কোথায় এটা কাকিয়া জানে, এটা আমি আগে আন্দাজ করেছিলাম।
কারণ কাকিয়ার একটা কনভারসেশন আমি শুনতে পাই। মিমির ঘরে আসছিলাম ওই সময়। আমার কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যায়। কাকিয়া তার মেয়েকে পরিবর্তন করতে চায়, কিন্তু আমি জানতাম না কার কাছে আছে। পরে জানতে পারলেও আমার কোনো প্রতিক্রিয়া আসেনি, কারণ আমার জীবনের সেই অধ্যায়টা শেষ, যাকে নিয়ে পথ চলতে চেয়েছিলাম। আমি আর তাকে নিয়ে ভাবতে চাই না, তাই আমি কাউকে জানাতে চাইনি। আর আমার জানানো দিয়ে কি হবে? যার মেয়ে তারই তো কোনো আগ্রহ ছিল না। কাকিয়া না থাকলে হয়তো মেয়েটা আজ এতটা পরিবর্তন হতে পারতো না, বরং রাস্তায় রাস্তায় ভিক্ষা করত। বাবা হয়েও সে তার মতো বিন্দাস জীবন কাটাচ্ছে। ধিক্কার জানানো উচিত এমন বাবাকে। তিহান চৌধুরী পিছিয়ে গেলেন। এই কয়েক মাস ধরে তিনি নিজের ভুলগুলো বুঝতে সক্ষম, কিন্তু সে যা করেছে তাকে ভুল না অপরাধ বলে, নিজের রক্তের প্রতি অন্যায় করা বলে। সোফায় এসে বসে পড়লেন। অতসী এসে তুর্যের হাত ধরে ক্ষমা চায়। তুর্য হাত ঝাড়া দিয়ে বলে, আমার কাছেও আসবে না, কথা এখানেই শেষ না, আরও আছে। কি? আমার ডিভোর্স চাই। কি বলছো তুমি? আমাদের ছেলে আছে তুর্য, যার খোঁজখবর তুমি রাখোই না কখনো। আমার ভুল হয়েছে, এবারের মতো মাফ করে দাও। তোমাকে নিয়ে আমি সুখে সংসার করতে পারবো না অতসী। কেন? আমার চাকরি নেই, আমার ব্যবসা ডাউন হয়ে গেছে। কিভাবে? অবাক হয়ে জিজ্ঞেস করলো। তোমার প্রাক্তন প্রেমিক, যাকে তুমি গরিব আনএক্সপার্ট বলে ইগনোর করে আমার কাছে এসেছিলে, আমার টাকার মায়া ডুব দিয়েছিলে, সে প্রতিষ্ঠিত হয়ে আমাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়েছে। এখন যাও তার কাছে, আমাকে তালাক দিয়ে তুমি তার সাথে সুখী সংসার করো, যাও। অতসী একবার তুষারের দিকে তাকালো, আবার তুর্যের দিকে। চোখের পানি মুছে সবার দিকে তাকালো। সবাইকে দেখে নিয়ে মাথা নত করে অতসী বলে, আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? একটা সাধারণ জীবন কাটানোর চেষ্টা কি আমি করতে পারি? তুর্য অতসীর দিকে তাকিয়ে বলে, পারবে তুমি? তোমার বড়লোক বয়ফ্রেন্ড রেখে গরিব স্বামীকে অ্যাকসেপ্ট করতে? তোমার তো দিনে দিনে মত পাল্টায়। দেখো তুর্য, আমি পার্টি করি, ড্রিঙ্ক করি, কিন্তু আমি তোমাকে ছাড়া কারোর সাথে আর সম্পর্কে জড়িয়ে পড়িনি। তুমি খোঁজ নিয়ে জানতে পারো। আমি শুধু লাইফ এনজয় করতে চেয়েছিলাম, কারো প্রতি অ্যাট্রাক্ট হইনি। এইটুকু বিশ্বাস করো তুমি আমাকে, আমি শুধু তোমাকে ভালোবাসি। তুমি বললে আমি পরিবর্তন হয়ে যাব। ফারাজ তুর্যের কাছে এসে বলে, যে মন থেকে পরিবর্তন হতে চায় তাকে সুযোগ দেওয়া উচিত। এমনটা হলে আমিও হয়তো কাউকে সুযোগ দিতাম। শ্রেয়ার দিকে তাকিয়ে বলে, শ্রেয়া নিজেও হয়তো তার অতীতকে একটা সুযোগ দিত, কিন্তু ভাই, আমরা সেই সুযোগ দেওয়ার সুযোগটা পাইনি। কিন্তু তুই পাচ্ছিস। তুই দেখ তুই কী করবি। তুষার ধীর পায়ে এসে দাঁড়ালো অতসী আর তুর্যের কাছে। বলে, আমার এত বিলাসিতা লাগবে না, আমার শুধু ড্যাডি আর মাম্মি লাগবে। আমি তোমাদের অনেক মিস করি। আমার এমনিতেও বোর্ডিংয়ে ভালো লাগে না। আমার বাবা মায়ের কাছে থাকতে চাই আমি। তুষারকে জড়িয়ে ধরে অতসী। তুষার কান্না করে বলে, প্লিজ ড্যাডি, একটা সুযোগ দাও মাম্মিকে। তুর্য ঠোঁট প্রসারিত করলো, মাথা নাড়িয়ে বুঝিয়ে দিল। এবার সুযোগ পেল অতসী। নিজেকে বিলাসিতার বাইরে জীবন কাটানোর একটা সুযোগ দিল। তিহান চৌধুরী এসে দাঁড়ালো ওহির সামনে। দু হাত এক করে ওহির কাছে আবেদন করে, আমাকে মাফ করে দাও। আমি অনেক অন্যায় করেছি, পাপের পাল্লা ভারী হয়েছে আমার। ওহি মলিন হেসে বলে, আমার কাছে ক্ষমা চেয়ে কী হবে? আমার মেয়েটার সুস্থ জীবন তো ফিরে আসবে না? কেউ কিছু বুঝলো না। জিনিয়া বলে ওঠে, মানে? আমার মেয়েটার ক্যান্সার ধরা পড়েছে। জানি না খোদা আর কতদিন বাঁচিয়ে রাখবে তাকে। তিহান চৌধুরীর দুই হাত আপনা আপনি আলাদা হয়ে নিচে পড়ে গেল। ফারা যেন স্থির থাকতে পারল না, পিছিয়ে গেল 2 পা। শ্রেয়া তাকালো সেদিকে। মিমিকে কাছে ডেকেই কানে কানে বলে, পাপার কাছে যাও, পাপাকে জড়িয়ে ধরো। মিমি দৌড়ে গেল ফারাজের কাছে। ফারাজ জড়িয়ে ধরল মেয়েকে। কান্না আসছে তার নিজেরও। চোখ বন্ধ করতে ভেসে আসলো সেই মুখটি। বেনারসি পরে হাসি মুখে ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবি তোলা অহনা। ঘোমটা ধরে এদিক ওদিক লুক দিয়েছিল। অহনার হাসি খুব কম দেখেছে ফারাজ। যতটুকু দেখেছে মোহিত নয়নে দেখেছে। চোখ ভিজে গেছে আজ। মিমি চোখের পানি মুছে দিল। তিহান চৌধুরী বলে, আমি যাব আমার মেয়ের কাছে, ক্ষমা চাবো আমি, ফিরিয়ে আনবো ওকে। আসবে নাও। এই বাড়ির প্রতি কোনো মায়া নেই ওর মনে। যেখানে আছে ভালো আছে, শুধু মিমিকে একটু মাঝে মাঝে নিয়ে যেতে বলেছে। ওহি বলল, আমাকে নিয়ে চলো ওর কাছে। দোহাই লাগে, মেয়েটার ইচ্ছে এতদিন পূরণ করতে না পারলেও এখন পূরণ করতে চাই। অনেক অনুনয়ের পর ওহি নিয়ে গেল তিহান চৌধুরী ও তুর্যকে। সাথে করে চৌধুরী বাড়ির সবাই গেল, কিন্তু ফারাজ যায়নি। শ্রেয়া বলেছিল যেতে, কিন্তু ফারাজ যাবে না। ওহি বুঝতে পারল ফারাজের বিষয়টি। সম্মুখীন হতে চায় না অহনার সাথে। শাহবাড়িতে এসে পৌঁছেছে সবাই। অহনা বিকেলে নাস্তা বানিয়েছিল, টেবিলে সাজাচ্ছে, তখন পুরো চৌধুরী পরিবারের সদস্যকে দেখতে পেল। শুধু ফারাজ আর শ্রেয়া বাদে। শ্রেয়ার অ্যাক্সিডেন্টের ব্যাপারে শুনেছে অহনা। ফারাজ আসেনি বলে আফসোস হচ্ছে না। নিজের বাবাকে দেখে অবাক হলেও রাগ দেখালো না। মিসেস নাজমার দিকে তাকিয়ে থাকে। মিসেস নাজমা হাসলেন শুধু।
তিহান চৌধুরী অহনার সামনে এসে দাঁড়ালো, 2 হাত উঁচু করে ডুকরে উঠলেন। অহনার মনটা গলে গেল, হাতটা ধরল অহনা। আগের অহনা হলে হয়তো ধরত না, এখন অহনার আত্মসম্মানের থেকেও নরম মনটা বেশি গড়ে উঠেছে। ক্ষমা করে দেওয়ার মানসিকতা তার মধ্যে এসেছে। বাবার কাছে মন শক্ত করে রাখা সম্ভব হলো না। তিহান চৌধুরী জড়িয়ে ধরলেন মেয়েকে। অহনা নিজেও হাওমাও করে কান্না করল। ওই এগিয়ে এসে নিজেও কান্না করছে। তিহান চৌধুরী বলে, আমাকে ক্ষমা করে দে মা, আমি পাপ করেছি তোর সাথে। এই পাপের মাফ শুধু তুই করতে পারবি। বাবার পাপের ক্ষমা করে পাপের ভার কমিয়ে দে। আমি তো অনেক আগেই তোমাদের প্রতি মান অভিমান মন থেকে মুছে দিয়েছি। এখন আর এসব নিয়ে অভিমান হয় না। খুশি হলো সবাই। তোর যে এসেও ক্ষমা চাইল, অহনা ক্ষমা করে দিল। সবশেষে অহনাকে নিয়ে সবাই যেতে চাইলে না করল অহনা। বলে, আমি এখানে অনেক ভালো আছি, দয়া করে আমাকে জোর করতে এসো না তোমরা। আমি যেতে চাই না ওখানে, আমাকে এখানেই থাকতে দাও, শুধু তোমরা আমাকে দেখতে এসো। তিহান চৌধুরী অনেক অনুরোধ করলেও অহনার কাছে হার মেনে নিলেন। তবে হাসি মুখেই সবাই ফিরলেন বাসায়। অহনার সাথে সবার সম্পর্ক ঠিক, তবে কি আদৌ সবার সাথে সম্পর্ক ঠিক হলো? না, কখনোই না। একজন আছে যার সাথে কখনোই এই মান অভিমানের পাল্লা শেষ হবে না। সে হয়তো পেরেছে ক্ষমা করে দিতে, কিন্তু কখনো তারা একে অপরের সম্মুখীন হতে পারবে না। তাই তো আজ অহনা গেল না চৌধুরী বাড়িতে। নিবিড় শাহের নিজস্ব ল্যাপটপ এখন অহনার কাছে থাকে। মিসেস নাজমা দিয়েছে ওটা। অহনা এখন ফ্রিল্যান্সিংয়ের কাজ করে। নিজের জন্য ওটুকুতেই অনেক। মিসেস নাজমা বাধা দেয়নি অহনাকে। অহনা নিজের জন্য কিছু করলে তার মন শান্তি পাবে, বাধা দিলে উল্টো কষ্ট দেওয়া হবে। থানায় রনিকে দেখতে আসলো রুবিনা। রনির সামনে এসে দেখছেন শুকিয়ে যাওয়া ছেলেকে। কষ্ট হচ্ছে ছেলেকে দেখতে। ভেজা চোখে ছেলেকে ডাক দিল, বাবু। হাঁটুর মাঝে মাথা দিয়েছিল রনি। মায়ের ডাক শুনে তাকালো রুবিনার দিকে। মাকে দেখে উঠে দাঁড়ালো। রুবিনার কাছে আসতেই বাধা হিসেবে দেখা গেল কারাগারের দরজা। ওখানে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে রনি। রুবিনা তার আঁচল দিয়ে মুছে দিল। বলে, আর তো মাত্র 3টা বছর কয়েক মাস আছে, এরপর আগের মতো জীবন পাবি। আগের মতো জীবন না মা, বলো, জীবন পাল্টে যাবে। আচ্ছা, বোনেরা কেমন আছে? রুহির বড় ওকে খুব অত্যাচার করে। শাশুড়ি তো জিনিসপত্রের আবদার করতেই আছে। এগুলো সব আমরা একসময় করতাম, তাই না মা? আজ সে মেয়েটাও সুখে আছে। খোঁজ পেয়েছিলাম, আমাদের এলাকায় একজনের সাথে শ্রেয়ার মায়ের কথা হয়। জানালো শ্রেয়া নাকি এখন নিজের পেস্ট্রি হাউস খুলেছে, আবার বড়লোক বাড়ি বিয়ে করেছি। ওই যে যার বউয়ের সাথে তুই সম্পর্ক করেছিলি। অবাক হলো, মুখটা মলিন হলো রনির। ভাবছে জীবন কতটা পাল্টে যায়। একসময় শ্রেয়া ছিল তার পায়ের নিচে, আজ তার স্থানটা শ্রেয়ার পায়ের নিচেও হতে পারল না, বরং সে কারাগারে বন্দি। এটাই জীবন। কেটে গেল 2 মাস। শ্রেয়ার হাত এখন ঠিক হয়েছে। কাল রিমলি ও শেহাবের বিয়ে হলো। এতদিন শুধু অপেক্ষা ছিল শ্রেয়া সুস্থ হওয়ার। শ্রেয়া সুস্থ হতেই বিয়ের আয়োজন করা। সকালে উঠে শিহাব বাইরে যায়। রিমলি বাসার সবার সাথে দেখা করে ঘরে আসে। ফোন হাতে নিয়ে ম্যারিটাল স্ট্যাটাস দেয়। শিহাব বাসায় এসে রিমলির কাছে খাবার চায়। রিমলি খাবার আনতে গেলে শিহাব নিজের ফোন বের করে ফেসবুকে ঢুকে। লেখিকা ফারজানা ইয়াসমিন বিয়ে করেছে। ম্যারিটাল স্ট্যাটাস দেখে অবাক। এতদিন তো এই ফারজানা ইয়াসমিনকে বুড়ি ভাবত, আজ বুড়ির কিনা বিয়ে হলো। শিহাব কমেন্টে কংগ্রাচুলেশন লিখে দেয়। ইতিমধ্যে রিমলির ফোন ভাইব্রেট করে। পরপর মেসেজ আসতেই থাকে। প্রো কুচকে শিহাব ফোন হাতে নিয়ে ঢুকলো মেসেঞ্জারে। আইডিতে অনেকেই লিখেছে। অবশেষে লেখিকার বিয়ে হলো, কিন্তু দাওয়াত দিল না লেখিকা। শিহাব হা হয়ে গেল। নিজের আইডিও দেখল। ফেসবুকে ঢুকে অবাক হয়ে বলে, এতদিন বুড়ি ভেবে যার কাছে আমার প্রেমের কথা বলেছি সে আসলে আমার ভালোবাসার ছুরি। রিমলি খাবার এনে বলে, আপনার খাবার। শিহাব পেছনে ঘুরে বলে, তুমি লেখিকা? কেন, আপনার সমস্যা আছে? তুমি আমার সাথে এতদিন ফেসবুকে কথা বলতে, কিন্তু একবারও বলনি যে তুমি সে যাকে আমি ভালোবাসি বলতে আপত্তি আছে। ঠিকই তো, বুড়ি ভেবে আমাকে নিয়ে কত কথা বলতেন। ওরে মেয়ে, পেটে পেটে এত, আমাকে বলনি কেন? আর তুমি কিভাবে জানতে যে আমি সে? অনেক আগেই জেনেছি। আপনার নাম, আপনার প্রফেশন, আর সব থেকে বড় কথা আপনার গিটার। ছবি আর বাস্তবে মিল পেয়েছিলাম। আপনাকে এতদিন ধরা দেয়নি কারণ আমি চেয়েছিলাম আপনি আমাকে কতটা ভালোবাসেন এটা জানতে। এভাবে রিমলি শিহাবের কাছে এসে শিহাবের গলা জড়িয়ে ধরে বলে, ভালোবাসা জানতে হলে এমন টেকনিক অ্যাপ্লাই করতে হয় মিস্টার পুলিশ, আমার স্ট্রবেরি লেখিকা। বলে রিমলিকে নিজের কাছে আনলো শিহাব। সুস্থ হওয়ার কয়েকদিন আগে থেকে অফিসে যায় শ্রেয়া। ফারাজ সাহায্য করে এই দিক থেকে। আজও রেডি হতে থাকে, তবে আজকে ফারাজের দেওয়া ড্রেস পরে। শ্রেয়া আয়নার সামনে দাঁড়িয়ে হিজাব বাঁধার পর ফারাজকে দেখে ভ্রু কুঁচকে বলে, অফিসে আপনি কবে থেকে নর্মাল পোশাক পরা শুরু করলেন? যেদিন আমি হানিমুনের জন্য প্রস্তুতি নিয়েছি ওই দিন থেকে। হানিমুন? আমাদের হানিমুন। বলেই পাসপোর্ট দেখালো ফারাজ। শ্রেয়া হেসে দিয়ে বলে, বিয়ে করেছি আমাদের ভাই বোন, হানিমুন করব আমরা? ওদের হানিমুন নিয়ে ওরা ভাবে, আমি আমার হানিমুন নিয়ে ভাবতে চাই। চলো তাহলে যাই হানিমুনে। কবে প্ল্যান করলেন?
অনেক আগে। সারপ্রাইজ কেমন লাগলো? অনেক ভালো। মিমি রেডি আছে কি? মিমি কেন? মিমিকে রেখে যাওয়া কি উচিত হবে? একদম হবে। বাবা মায়ের হানিমুনে মিমি গেলে মিমির তো আর কোনো ভাই বোন আসবে না। শ্রেয়াময়ী, শুরু করেছেন আপনি। তুমি কি চাও? লোকে বলুক ফারাজ চৌধুরী বয়স হয়েছে বলে অক্ষম, সে তার দ্বিতীয় বউকে সন্তান দিতে পারে না। আমি কিন্তু একদমই এমনটা চাই না। আমার মিমির আরেকটা ভাই বা বোন এনে আমি আমার শ্রেয়ময়ীকে পরিপূর্ণ দেখতে চাই। হেসে দিল শ্রেয়া। বের হলো বাইরে। অর্পা সোফায় বসে আছে। সে এখন 2 মাসে প্রেগনেন্ট। জানতে পারি কিছুদিন আগে। জিনিয়া নিজ দায়িত্বে তার যত্ন নিচ্ছে। শ্রেয়া অর্পার কাছে এসে বলে, কখন কি ঠিক করেছে কিছুই জানতাম না। অর্পা স্মিথ হেসে বলে, জানলে তো তুই হানিমুন করতে যেতে চাইবি না, তাই তো কেভাবে রেখে যেতে ইচ্ছা করছে না। মিরাজ অর্পার কাছে এসে বলে, চিন্তা নেই, আমি আছি আমার বউয়ের সাথে, আর আমার মাও আছে। তোমরা যাও হানিমুনে। যাবে দুজনে, আসবে কিন্তু 3 জনে। লজ্জা পেয়ে শ্রেয়া এসে দাঁড়ালো ফারাজের পাশে। মিমি তার ছোট্ট লাগেজ নিয়ে বাইরে আসে। শ্রেয়া ভ্রুকুটি করে বলে, মিমি নাকি আমাদের সাথে যাবে না? মিমি ওর মায়ের কাছে থাকবে এই কয়েকদিন। ও। মিমি এসে শ্রেয়াকে জড়িয়ে ধরে, বলে, তোমরা ঘুরতে যাও, আমি মাম্মির কাছে যাচ্ছি। এসে আমরা অনেক মজা করব। আচ্ছা মা, সাবধানে থাকবে, আর কল করলে ধরবে। ফোকলা দাঁতের হাসি দিয়ে ঘাড় কাত করল মিমি। ওহি আর মিমি এক গাড়িতে করে চলে যাচ্ছে শাহাবাড়ির দিকে। শ্রেয়া আর ফারাজের ব্যাগগুলো গাড়িতে ঢুকাতে থাকে ড্রাইভার। শ্রেয়া আর ফারাজ মিলে দেখছে জানালা দিয়ে উকি দেওয়া মিমির দিকে। মিমি চলে যাচ্ছে কিছু দিনের জন্য তার মায়ের কাছে। ফারাজ শ্রেয়ার দিকে ফিরে হাত বাড়িয়ে দিয়ে বলে, তাহলে চলো শ্রেয়াময়ী, আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করি। আমি আমার আশার হাত বাড়িয়ে দিলাম, এবার তুমিও তোমার আশার হাত বাড়িয়ে দাও। শ্রেয়া তার হাত রাখল ফারাজের হাতের উপর। একসাথে মিষ্টি হাসি দিয়ে দুজনে গাড়িতে উঠে বসে চলে যাচ্ছে তাদের মধুচন্দ্রিমার উদ্দেশ্যে। ব্যালকনি দিয়ে দেখছে মিরাজ আর অর্পা। একে অপরের হাত ধরে দেখছে ফারাজ আর শ্রেয়াকে। আলতো হাসলো অর্পা। মিরাজ তার ভালোবাসার বউকে আগলে নিল 2 হাতের মাঝে। বলে, অবশেষে সফল হলো আমাদের আশার হাত বাড়ানো। বলেছিলাম না, অপেক্ষা করো, ফল পাবে। আমরাও পূর্ণতা পেলাম, আর ভাইরাও পূর্ণতা পেল। অর্পা মাথা নাড়িয়ে বুঝিয়ে দিল, হ্যাঁ। গাড়ি চলতে থাকে। ফারাজ আর শ্রেয়া পাশাপাশি বসে আছে। ফারাজ ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে, ভাই একটা গান চালিয়ে দিন। ড্রাইভার মিউজিক অন করলো। গাড়িতে বাজতে থাকে, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমেতে যেয়ে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়।